আজ হবে ক্লাস 12-এর একটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং চ্যাপ্টার, সেটা হচ্ছে তড়িৎ বিভব মানে ইলেকট্রিক পোটেনশিয়াল। কিন্তু এর আগে তোমরা ক্লাস 12-এর আগে আমি তোমাদের যতগুলো ক্লাস করিয়েছি সেই সব ক্লাসই হচ্ছে আমাদের স্থির তড়িতের অন্তর্গত। তোমরা এর বিগত ক্লাসগুলিতে তোমরা জেনেছো যে আধান কি, বা অ্যাকচুয়ালি আধান কী করে সৃষ্টি হয়, বা আধানের বিভিন্ন ধর্ম। যে অ্যাকচুয়ালি তোমরা এর আগের ক্লাসে আধানের বিভিন্ন ধর্ম সম্বন্ধে তোমরা জেনেছো যে তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি, তড়িৎ দ্বিমেরু কি, দ্বিমেরুর বিভিন্ন অ্যাপ্লিকেশন, সঙ্গে পরাবৈদ্যুতিক পদার্থ কি, ক্ষেত্র ভেক্টর, তড়িৎ ফ্লাক্স কি, সঙ্গে গাউসের উপপাদ্য এবং তার অ্যাপ্লিকেশন। যে তোমরা অ্যাকচুয়ালি তোমরা এর আগের ক্লাসে তোমরা তড়িৎ ক্ষেত্র এবং ওই তড়িৎ ক্ষেত্রের আন্ডারে যে তড়িৎ বল নিয়ে তোমরা মেনলি জেনেছো, এবং আজকে তোমরা পড়বে যে তড়িৎ বিভব। যে বিভব, এই বিভবকে আমরা বলি পোটেনশিয়াল। এবং এই চ্যাপ্টারটা সম্পূর্ণ তুমি যদি দেখো, তাহলে তোমরা সম্পূর্ণভাবে ওই ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়াল, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের মধ্যে তোমরা একটা রিলেশন করতে পারবে বা তোমরা লিঙ্ক করতে পারবে। যে অ্যাকচুয়ালি তড়িৎ বিভব, যদি আমি বলি যে অ্যাকচুয়ালি তড়িৎ বিভব কিছুই না, তড়িৎ বিভব হচ্ছে তড়িৎ ক্ষেত্রকে বা তড়িৎ ক্ষেত্রজনিত বলকে ডিফাইন করার একটা বিশেষ পদ্ধতি। যে অ্যাকচুয়ালি তড়িৎ বিভবের সাহায্যে আমরা তড়িৎ ক্ষেত্রজনিত বলকেই আমরা ব্যাখ্যা করি, বাট সেটা একটু ডিফারেন্ট ভাবে। এবং এই তড়িৎ বিভব সম্পূর্ণ চ্যাপ্টার পড়লে বা সম্পূর্ণ ক্লাস দেখলে তোমরা তড়িৎ বিভব এক্স্যাক্টলি তড়িৎ ক্ষেত্রের কোন অবস্থাকে বোঝায় তোমরা সেটা খুব ভালোভাবে বুঝতে পারবে। যে তড়িৎ বিভব কিছুই না, একটা তড়িৎ ক্ষেত্রকে একটা হচ্ছে রূপ। এবং এই তড়িৎ বিভব জানলে বা পড়লে বা বুঝতে পারলে তোমরা তড়িৎ ক্ষেত্রকে তোমরা আরো ইজিলি তোমরা ব্যাখ্যা করতে পারবে বা বুঝতে পারবে। সেই জন্য সঙ্গে থাকো। যে অ্যাকচুয়ালি এখানে আমি একটা কোটেশন লিখেছি। কি কোটেশন লেখা আছে? তুমি বললে বিভব আর আমি শুনলাম স্থিতিশক্তি। বিভব, এই বিভবকে আমরা বলি পোটেনশিয়াল। তোমরা ক্লাস 11-এ মেকানিক্সে পড়েছো পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি। এবং যে বিভব, এই বিভবকে আমরা কি বলি? এই বিভবেরই হচ্ছে ইংলিশ টার্ম হচ্ছে পোটেনশিয়াল। অ্যাকচুয়ালি এই পোটেনশিয়াল মধ্যে কি বোঝায়? ওর মধ্যে স্থিতিশক্তি আছে। মানে অ্যাকচুয়ালি এই বিভব কিছুই না, জাস্ট স্থিতিশক্তি। অ্যাকচুয়ালি তুমি পড়ছো পদার্থবিদ্যা, ফিজিক্স। এই পদার্থবিদ্যায় তোমরা মেনলি তোমাকে আলোচনা করতে হবে পদার্থ এবং তার সঙ্গে শক্তিকে রিলেটেড করতে হবে। তাহলেই তুমি পদার্থবিদ্যা তুমি খুব ইজিলি তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। মেন পদার্থবিদ্যা মানে পদার্থ এবং তার সঙ্গে শক্তি কিভাবে রিলেটেড করে আছে সেটাকেই তোমাকে লিঙ্ক করতে হবে। পদার্থবিদ্যার মধ্যে পদার্থ এবং শক্তি কিভাবে রিলেটেড বা কিভাবে লিঙ্ক করে থাকে ওরা, যদি এই দুটো ওয়ার্ডকে যে কোনো থিওরিতে, যে কোনো মানে আমাদের ফিজিক্সে যে কোনো থিওরিতে পদার্থ এবং শক্তি এই দুটো পদার্থের মানে দুটি ভৌত ধর্মের মধ্যে বা অ্যাকচুয়ালি দুটি রাশির মধ্যে, দুটি রাশি বলতে গেলে অ্যাকচুয়ালি পদার্থবিদ্যার মধ্যে পদার্থ এবং শক্তি এই দুটি রাশির মধ্যে তুমি যখনই রিলেট করতে পারবে তখন তোমার কাছে ফিজিক্স ইজি, সব থেকে সোজা, সব থেকে ইন্টারেস্টিং সাবজেক্ট হয়ে উঠবে। সেই জন্য আমি চেষ্টা করব তোমাদেরকে এই লিঙ্কগুলো ধরিয়ে দেওয়ার জন্য। তাহলে তুমি বললে বিভব আর আমি শুনলাম স্থিতিশক্তি। তাহলে অ্যাকচুয়ালি তুমি যে পড়ছো তড়িৎ বিভব, ওটা কিছুই না, অ্যাকচুয়ালি স্থিতিশক্তিকে বোঝায়। শুধু ওই অবস্থাকে বোঝায়। কোন অবস্থা? শক্তির অবস্থাকে বোঝায়। এটাই মেন বেসিক কনসেপ্ট, যে বিভব মানে কিছুই না, জাস্ট ওই পয়েন্টের শক্তি। তাহলে যে অ্যাকচুয়ালি তড়িৎ বিভব, এই বিভবের সঙ্গে শক্তিকে তোমাকে আমি রিলেট করাবো, এটাই আমার প্রধান কাজ।
বিভবের সঙ্গে শক্তি, অ্যাকচুয়ালি বিভবটাই কি করে, মানে কোনো পয়েন্টের বিভবটাই কি করে ওই পয়েন্টের শক্তি হিসাবে পরিণত হচ্ছে বা শক্তি বলতে পারছি, সেটাই তোমাকে রিলেট করাবো। এই রিলেট বা লিঙ্ক যদি বুঝতে পারো তাহলে বিভব সহজ এবং ইন্টারেস্টিং। এবং এই বিভবের সঙ্গে তড়িৎ ক্ষেত্র কিভাবে সম্পর্কযুক্ত বা কিভাবে আমরা বিভবকে তড়িৎ ক্ষেত্রের সাহায্যে ডিফাইন করতে পারবো সেটাও তোমরা বুঝতে পারবে। তার মানে প্রথম কাজ কি, বিভব বুঝতে হবে। এবং বিভব মানে স্থিতিশক্তি, কোনো পয়েন্টের বিভব মানে ওই বিন্দুর স্থিতিশক্তি, এটা তো আমি বললাম। এবং এটাই তোমাকে আবার রিলেট করতে হবে কি করে। সেই জন্য আমি তোমাদেরকে দুটা ডিফারেন্ট ঘটনা বলবো এবং দুটা ডিফারেন্ট ঘটনার মধ্যে তোমাকে লিঙ্ক করতে হবে, এবং সেটা আমি তোমাদের সাহায্য করছি। কি করে, যে অ্যাকচুয়ালি বিভব 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 বলতে বোঝায় কোন বস্তুর তড়িৎ অবস্থা। কি বললাম, যে অ্যাকচুয়ালি যে বিভব বলতে বোঝায় যে বস্তুর তড়িদাবস্থা, মানে কোন বস্তুর তড়িৎ অবস্থা। কি করে, যদি বললাম যে এটা একটা আছে ধনাত্মক আধানে একটা আহিত পরিবাহী, এবং এটাও আছে একটা ধনাত্মক আধানে একটা আহিত পরিবাহী। ক্লিয়ার, সব প্লাস চার্জ আছে, ধনাত্মক আধানে আহিত পরিবাহী। এবার দুটা ধনাত্মক আধানে আহিত পরিবাহীকে যদি তার দিয়ে যুক্ত করি, তাহলে দেখব যে এদের মধ্যে আবার আধান ট্রান্সফার হবে। আধান হয়তো এটা ধরলাম যে এ গোলক, এটা বি গোলক, তাহলে দেখব যে আধান এ গোলক থেকে বি গোলকে বা বি গোলক থেকে এ গোলকে আধান ট্রান্সফার করবে। অ্যাকচুয়ালি এটাই এখানে জিজ্ঞাসা চিহ্ন হয়ে থাকলো যে আধান এ গোলক থেকে বি গোলকে যাবে নাকি বি গোলক থেকে এ গোলকে আসবে, এটাই তোমাদের এখানে জিজ্ঞাসা চিহ্ন। এবং এই জিজ্ঞাসা চিহ্নের অ্যান্সার কে দিবে, এই তড়িৎ বিভব দিবে। যে দুটি ধনাত্মক আধানে আহিত গোলককে তার দিয়ে যুক্ত করলে আধান এ গোলক থেকে বি গোলকে যাবে নাকি বি গোলক থেকে এ গোলকে যাবে, সেটা যে বিষয়ের উপর বা যে তড়িৎ অবস্থার উপর নির্ভর করে, সেটা কি হচ্ছে তড়িৎ বিভব, সেটা মানে তড়িৎ বিভব। তার মানে আমরা এখান থেকে আমরা একটা ডেফিনেশন পেলাম যে তড়িৎ বিভব কোন বস্তুর কি এক ধরনের তড়িৎ অবস্থা বা তড়িদাবস্থা, যে কোন আহিত বস্তুর সঙ্গে অপর আহিত বস্তুকে সংযোগ করালে আধান কোন পরিবাহী থেকে কোন পরিবাহীতে যাবে, সেটাই কি ডিপেন্ড করে যে রাশির উপর, সেই রাশিকে আমরা বলবো তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব কোন একটি বস্তু এমন একটি তড়িৎ অবস্থা যার নির্দেশ করে একটি বস্তুর সঙ্গে অপর বস্তুর সংযোগ ঘটালে আধান কোন পরিবাহী থেকে কোন পরিবাহীতে যাবে। কি বললাম, আমি আবার রিপিট করছি, এটাই তোমাদের মেন কনসেপ্ট। মানে অ্যাকচুয়ালি এটা আমি একদম সম্পূর্ণ সঠিক বলছি না, কিন্তু কি তোমরা তড়িৎ বিভবকে তোমরা এভাবেও বলতে পারো, যে কারণ তড়িৎ বিভব সংক্রান্ত প্রচুর ডেফিনেশন আছে, 3-4টা ডেফিনেশন আছে। আমি তোমাদের সবগুলোই বলবো, কিন্তু তোমাদেরকে শুধু লিঙ্ক করতে হবে। লিঙ্ক যদি লিঙ্ক করতে পারো তাহলেই বুঝতে পারবে টোটালটা জিস্ট একটাই। কি বললাম, যে তড়িৎ বিভব হলো কোন বস্তুর এমন একটি অবস্থা যা নির্দেশ করে একটি বস্তুর সঙ্গে অপর বস্তুর সংযোগ ঘটালে আধান কোন পরিবাহী থেকে কোন পরিবাহীতে স্থানান্তরিত করবে, এবং যেই অবস্থার উপর নির্ভর করবে যে আধান কোন পরিবাহী থেকে কোন পরিবাহীতে যাবে, সেটাই সেই যে তড়িৎ অবস্থা কি আমরা কি বলবো, তড়িৎ বিভব। এবং এখান থেকে আমি আরেকটা ইম্পর্টেন্ট লাইন বলছি, সেটা খুবই ইম্পর্টেন্ট লাইন, যে তড়িৎ বিভব
বস্তুর আধানের ওপর নির্ভর করে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন বললাম, যে তড়িৎ বিভব বস্তুর আধানের উপর নির্ভর করে না। যে আমরা কখনোই বলতে পারবো না যে পরিবাহীতে আধান বেশি সেই পরিবাহী থেকেই আধান ট্রান্সফার করবে, এটা কখনোই বলতে পারবো না। আমি এবার যুক্তি অবশ্যই দেখাবো, কিন্তু শুধুমাত্র মনে রাখো যে তড়িৎ বিভব বস্তুর আধানের উপর নির্ভর করে না। যে অ্যাকচুয়ালি যে বস্তুর আধান যত বেশি, আধান বলেছে আধান, কোন বস্তুর আধান যত বেশি তার মানে ওই বস্তু থেকেই যাবে সেটা বলতে পারবো না। এবং এই ওয়ার্ডটাকে তড়িৎ বিভব বস্তুর আধানের উপর নির্ভর করে না, এই ওয়ার্ডকে তোমাকে এবার রিলেট করতে হবে। কি করে? দেখো যে অ্যাকচুয়ালি তড়িৎ বিভব কি? বস্তুর এমন এক ধরনের তড়িৎ অবস্থা যা নির্দেশ করে একটি বস্তুর সঙ্গে অপর বস্তুর সংযোগ ঘটালে আধান কোন পরিবাহী থেকে কোন পরিবাহীতে স্থানান্তরিত হবে। এবং এই তড়িৎ বিভব কখনোই বস্তুর মোট আধানের উপর নির্ভর করে না। কি করে করে না? দেখা যাক যে এবং এই তড়িৎ অবস্থাকে মানে কি, এই তড়িৎ বিভবকে আমরা তুলনা করতে পারি দুটি জলের লেভেলের মধ্যে। কি করে? দেখেন যে এটা একটা চোঙ আছে, এই চোঙের সঙ্গে নল দিয়ে, এই চোঙের সঙ্গে নলের সাহায্যে একটা অনেক বড় জলাধারকে যুক্ত করা হলো। নলের সাহায্যে একটা অনেক বড় জলাধার, এবং তুমি আরো নিতেই পারো, সরু নিতেই পারো, সেটাতে কোনো সমস্যা নাই। এই তাই তো। এবার এটাকে একটা ছোট জলাধার, মানে জল এখানে অল্প আছে আর এখানে জল অনেক বেশি আছে, জল অবশ্যই তুমি একে আরো বাড়াতে পারো, আরো বেশি করতে পারো। কিন্তু এখানে কি, এখানে জল আছে কম, তার মানে জল কি আছে? কম আছে। তাহলে এটা নিচেরটা অনুভূমিক লাইন, মানে অনুভূমিক রেখা। ধরলাম যে এই অনুভূমিক রেখা থেকে এই নল ধরলাম যে H2 হাইটে আছে, এবং এই অনুভূমিক রেখা থেকে এখানে জল H1 হাইটে আছে। তার মানে এখানে জল তো অনেক বেশি, এখানে একটা আছে ট্যাপ দিয়ে আটকে দেওয়া আছে, তাহলে এখানে জল তো অনেক বেশি আছে। এখানে জল কি আছে? এখানে জল কম আছে, তুমি একে আরো বাড়াতে পারো। তাহলে এখানে জল কি আছে? অনেক বেশি আছে, আর এখানে জল অনেক কম আছে। এবার আমি এই ট্যাপকে যদি খুলে দিই, তাহলে আমি তো দেখবো, আমি না, তোমরা সবাই দেখতে পাবে বাস্তবে যে জল কিন্তু কম জল থেকে বেশি জলের দিকে ফ্লো করছে। কি বললাম আমি? জল কম জল থেকে বেশি জলের দিকে ফ্লো করছে। আমি যে লাইনটা বললাম, জল বেশি জল থেকে কম জলের দিকে ফ্লো করছে, এই জল কম জল থেকে বেশি জলের দিকে ফ্লো করছে, এই যে লাইনটা বললাম, এই লাইনটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ তথ্যগতভাবে বা এক্সপেরিমেন্টাল ভাবে বা থিওরিটিক্যালি সম্পূর্ণ ভুল। আমার এই কথা তখনই সঠিক হবে যখন বলবো যে তরল উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি কি, এখানে H1 এখানে H2, তাহলে H1 গ্রেটার দেন H2, তাহলে এখানে জলের চাপ কত পড়েছে? এক্ষেত্রে জলের চাপ পড়েছে H1 রো জি, আর এক্ষেত্রে জলের চাপ কত পড়েছে? H2 রো জি। কেন? এখানেও জল, তাহলে এক্ষেত্রে ঘনত্ব রো আর এক্ষেত্রে ঘনত্ব রো, এখানেও জি একই, বাট এক্ষেত্রে হাইট H1, এক্ষেত্রে হাইট H2, এবং যেহেতু H1 গ্রেটার দেন H2, সেহেতু আমরা বলতে পারবো যে এক্ষেত্রে চাপ যদি বলি P1,
এক্ষেত্রে চাপ যদি বলি P2, তাহলে যেহেতু H1 গ্রেটার দেন H2 সেহেতু P1 গ্রেটার দেন P2। তার মানে কি এখানে জল কম আছে, জল কম বাট চাপ বেশি, এখন জল অনেক বেশি বাট চাপ কম, তাহলে জল ফ্লো হয় কোথায়? উচ্চ চাপ থেকে নিম্ন চাপে। তার মানে এক্ষেত্রে তাহলে জলের ফ্লো কেন হচ্ছে, বা জলের ফ্লো হওয়ার জন্য কোন অবস্থা দায়ী? সেটা হচ্ছে চাপের পার্থক্য। তার মানে জল যে ফ্লো করছে, এই জল ফ্লো বা জল কোন জায়গা থেকে কোন দিকে ফ্লো করবে সেটা একমাত্র নির্ভর করে যে অবস্থার উপর, তাকে আমরা কি বলবো? চাপ, চাপের পার্থক্য। তাহলে চাপের পার্থক্য বলেছে, হ্যাঁ চাপের পার্থক্য বলেছে কিন্তু। তাহলে এই ক্ষেত্রে কি বলবো? তড়িৎ বিভব, তাহলে তাহলে কি আসবে? বিভব পার্থক্য আসবে, বিভব পার্থক্য। এই লাইনটা পরে বলতাম, জাস্ট আমি বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি তড়িৎ বিভব বলতে আমরা কিছু বুঝাই না। আবার বলছি, তড়িৎ বিভব মানে কি? বস্তু তড়িৎ অবস্থা, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই তড়িৎ বিভবকে আমরা বলি বিভব পার্থক্য রূপে। কি করে সব বলবো, শুধুমাত্র লিঙ্ক করো, লিঙ্ক। তড়িৎ বিভব মানে কি? বস্তু তড়িৎ অবস্থা। তেমন এক্ষেত্রে তাহলে এখান থেকে যেখানে জল যে ফ্লো হচ্ছে, কেন? চাপ, বাট চাপের পার্থক্য। তেমন এক্ষেত্রে তড়িৎ বিভব মানে আমরা কি বুঝি? যে বিভবের পার্থক্য। এই তড়িৎ বিভবের সঙ্গে আবার বিভব পার্থক্য কি করে রিলেট করাবো সেটাও এই ক্লাসে দেখাবো। তার মানে তাহলে এখানে জল কম আছে, এখানে জল বেশি আছে, বাট তবুও কি জল কম জল থেকে বেশি জলের দিকে ফ্লো হচ্ছে। কেন? কারণ অ্যাকচুয়ালি কি এক্ষেত্রে হাইট বেশি, এখানে হাইট কম, তাহলে এখানে চাপ বেশি, এখানে চাপ কম, তাহলে জল এক জায়গা থেকে অপর জায়গায় ফ্লো হবে। কেন হবে বা কোন শর্তে হবে সেটা হচ্ছে যে অবস্থার উপর নির্ভর করবে। সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে আমাদের চাপের পার্থক্য। জল যদি যদি তোমরা ভেবে থাকো যে বেশি জল থেকেই কম জলের দিকে যায়, মানে অ্যাকচুয়ালি জল তোমরা যদি ভেবে থাকো যে জল ফ্লো করে বেশি জল থেকে কম জলের দিকে, তাহলে সমুদ্র থেকে সব জল নদীর দিকে ছুটতো, তাই না? যদি তোমরা ভেবে থাকো যে জল বেশি জল থেকে কম জলের দিকে ফ্লো করে, যদি এটা ভেবে থাকো তাহলে তোমরা বাস্তবের সঙ্গে রিলেট করো, তাহলে সমুদ্রের জল তো প্রচুর বেশি, নদীতে জল তো খুব কম। তার মানে জল তাহলে সমুদ্র থেকে নদীতে ফ্লো করতো, কিন্তু সেটা হয় কি না, কারণ জল ফ্লো করার প্রধান কারণ কি? জল ফ্লো করছে যে অবস্থার উপর, সেই অবস্থাটাকে চাপের পার্থক্য। তাহলে নদী কোথায় আছে? তুলনামূলক উপরে, বেশি হাইটে, আর সমুদ্র নিচে, তাহলে চাপের পার্থক্য কোথায় আছে? উচ্চ থেকে নিচে। তার মানে জল তাহলে ফ্লো করছে কোথায়? নদী থেকে সমুদ্রে। এই ব্যাপার, জল কখনোই বেশি জল থেকে কম জলের দিকে ফ্লো করে না, বা আমরা এটাও বলতে পারবো না যে কম জল থেকে বেশি জলের দিকে জল ফ্লো করছে, না। আমরা বলবো যে জল ফ্লো করে যে অবস্থার জন্য সেটাই চাপের পার্থক্য। তাই কোথায় বেশি জল তার উপর নির্ভর করে না। কিংবা যদি বলো যে যেমন তাপমাত্রা, তাই তো, তাপমাত্রা কি? তাহলে আমরা বলতে পারি যে তাহলে তাহলে এক্ষেত্রে চাপের পার্থক্য এমন একটি বস্তুর অবস্থা যে অবস্থার দ্বারা নির্দেশ করে জল কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে। ক্লিয়ার? তাহলে ঠিক সেভাবেই আমরা এবারে তড়িৎ বিভবকে জলের লেভেলের সাহায্যে বুঝলাম, আবার এই তড়িৎ বিভবকে আমরা বুঝবো হচ্ছে তাপমাত্রার লেভেলের সঙ্গে। তাপমাত্রা কি করে? যদি বলি এখানে আছে -2 মানে -2 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে আছে আমি বললাম যে +20 ডিগ্রি সেন্টিগ্রেড, বা সাপোজ আমি বললাম যে এখানে আছে -40 ডিগ্রি -40, তাহলে এই বস্তুর তাপমাত্রা কত? -40, আর এর কত তাপমাত্রা? এর তাপমাত্রা কত? +20। তাহলে তোমাদের মনে হতে পারে এই বস্তু কি, এর নিউমেরিক্যাল ভ্যালু কত? 40, আর এর নিউমেরিক্যাল ভ্যালু 20। কিন্তু তোমরা অবশ্যই ক্লাস 9-এ
ক্লাস 10এও আছে, ক্লাস 11 আছে, তোমরা পড়ে এসছো যে তাপমাত্রা হলো কোন বস্তুর এমন একটি অবস্থা যা নির্দেশ করে আমি তাপ নেব না আমি তাপ দিব। তার মানে তাহলে এক্ষেত্রে আমি এই বস্তুকে এবং এই বস্তুকে যদি সংযোগ ঘটায়, যদি সংযোগ ঘটায়, সংযোগ, হ্যাঁ মানে কি এটাকে আরেকটা বললাম, যদি সংযোগ ঘটায় তাহলে কি দেখবো, তাহলে দেখবো যে আমরা তাপমাত্রা তার নিজের চেষ্টায় উচ্চ উষ্ণতা থেকে নিম্ন তাপমাত্রায় ফ্লো করছে, নিম্ন তাপমাত্রায়। কিন্তু অ্যাকচুয়ালি এক্ষেত্রে নিউমেরিক্যাল ভ্যালু কত, 40, এটা 20। তাই তোমাদের মনে হতে পারে এখানে কি মানটা তো অনেক বেশি, এটা 20, এটা ডবল আছে। তাই তোমাদের মনে হতে পারে যে তাপ ফ্লো করবে কোথায়, 40 থেকে 20-তে, বাট সেটা না। যদি বলি এটা 20ও না, যদি বলি এটা আছে মাত্র 2 ডিগ্রি, তাহলে এর সাপেক্ষে এর মানটা কি অনেক কম। বাট তাপমাত্রা কখনোই মানে তাপে যে ফ্লো করবে সেটা কখনোই নির্ভর করে না কোথায় এর মানটা বেশি আছে, যে অবস্থার উপর নির্ভর করছে যে আমি তাপ নেব না তাপ ছাড়বো, সেটাই হচ্ছে তাপমাত্রা। তেমন যদি বলি যে তার মানে কি এখানে +2 ছিল, এখানে আছে -40, তাহলে তাপ ফ্লো করবে কোথায়, এইদিকে। যদি বলি এরকম ব্যাপারটা যে এখানে আছে 20, তাহলে কি হবে, তাহলে এটা 20 এটা 2, তাহলে ফ্লো করবে কোথায়, এইদিকে। মানে অ্যাকচুয়ালি কি কখনোই মোট তাপমাত্রার উপর নির্ভর করে না যে আধান মানে তাপ কোন দিকে ফ্লো করবে, সেটা নির্ভর করে কার উপরে, তড়িৎ অবস্থার উপর, সরি তাপমাত্রার উপর। তাহলে তাপমাত্রা কি বস্তুর এমন একটি অবস্থা যা নির্দেশ করে আমি তাপ নেব আমি তাপ ছাড়বো, এবং সেই তাপমাত্রা কখনোই নির্ভর করে না যে মোট তাপমাত্রা কোথায় বেশি আছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এই তড়িৎ বিভব কি, এই তড়িৎ বিভব সেম হচ্ছে একটা রাশি যা বস্তুর তড়িৎ অবস্থাকে নির্দেশ করে, এবং তড়িৎ বিভব হলো বস্তুর এমন এক তড়িৎ অবস্থা যা নির্দেশ করে একটি বস্তুর সঙ্গে অপর বস্তুর সংযোগ ঘটালে আধান কোন বস্তু থেকে কোন বস্তুতে প্রবাহিত হবে। তাহলে এই তড়িৎ অবস্থাকেই কি বলবো, বস্তুর তড়িৎ বিভব। কিন্তু অ্যাকচুয়ালি আমরা ডিরেক্ট তড়িৎ বিভব পড়ি না, আমরা কি পড়ি, বিভব পার্থক্য দিয়ে পড়ি। কি করে আমি সেটাও আসছি। তাই তোমরা আশা করি বুঝতে পেরেছো যে তড়িৎ বিভব কি বস্তুর তড়িৎ অবস্থা যা কখনোই নির্দেশ করে না যে মোট আধান কোথায় বেশি আছে, মোট আধান কোথায় বেশি আছে, এবং সেটাও আমি আবার আসছি। তার মানে আমরা তড়িৎ বিভবকে আমরা জলের লেভেল এবং তাপমাত্রার সঙ্গে তুলনা করতে পারলাম। তাহলে তোমাদের এই তড়িৎ বিভব সংক্রান্ত আমি জাস্ট একটা ডেফিনেশন বললাম যে বিভব হলো এমন একটি অবস্থা যা নির্দেশ করে একটি বস্তুর সঙ্গে অপর বস্তুর সংযোগ ঘটালে আধান কোন বস্তু থেকে কোন বস্তুতে প্রবাহিত হবে, সেটাই তড়িৎ অবস্থা, সেটাই বিভব, তাই তো। তাহলে এবার এই বিভবকে আমরা আবার আরেকটা নিউ ফর্মে জানবো, এবং ওই যে তোমাকে এবার যেটা থিওরি করাবো ওই থিওরির সঙ্গে যেটা করালাম, যেটা বললাম তড়িৎ অবস্থা, যদি লিঙ্ক করতে পারো আমি তো অবশ্যই করে দেবো। যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের টোটালটাই ডাউট ক্লিয়ার হয়ে যাবে একই বিভব সম্বন্ধীয়, এবং বিভব থেকেই তড়িৎ মানে বিভব পার্থক্য ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ধরলাম যে এটা একটা আছে অংশ, এই অংশে এখন কোনো আধান নাই, এখন কোনো আধান নাই। তাহলে আধান নাই মানে কি, অ্যাকচুয়ালি এক্ষেত্রে কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়নি, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে যদি কোনো একটি আধানকে নিয়ে আসি, সাপোজ +q আধানকে নিয়ে আসলাম, তাহলে এই +q আধানকে যদি এর অবস্থান থেকে যদি এখান থেকে এই মানে অ্যাকচুয়ালি এই +q আধানকে এখান থেকে যদি এখানে নিয়ে যাই, বা যদি আবার এখান থেকে যদি এদিকে নিয়ে আসি, বা এই আধানকে যদি এদিকে নিয়ে আসি,
তবে এই আধানকে বাহ্যিক বলের এগেনস্টে বাহ্যিক বলের বিরুদ্ধে বা বাহ্যিক বলের দিকে কোনো কার্য করতে হবে না। কেন? অ্যাকচুয়ালি কি এ আছে প্লাস কিউ, এ কে আছে? এ আছে প্লাস কিউ, এ আছে প্লাস কিউ। তার মানে কি যে এর আগে কোনো ইলেকট্রিক ফিল্ড ছিল না, এ আছে প্লাস কিউ, তাহলে কি হবে? তাহলে অ্যাকচুয়ালি এ কি ছিল? এই ওখানকার একাই, তাহলে এ যেদিক সেদিকে যেমন তেমন ইচ্ছা হয়ে যেতে পারে, তার জন্য ওকে কোনো বাহ্যিক বলের এগেইনস্টে কাজ করতে হবে না। যেমন তোমাকে একটা আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, যে কি করে তুমি ধরো যে এটা কারো একটা হচ্ছে বিধানসভা কেন্দ্র, মানে কি বুঝাই? যে দেখো যে দেখবে তোমাদের হয় না এমএলএ ভোট হয়, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাই তো, যার দ্বারা আমাদের মুখ্যমন্ত্রী তৈরি হয়। এই যে এমএলএ ভোট হয়, তো সাপোজ তুমি ধরো যে এটা যেটা রাউন্ড করে দেওয়া আছে, তুমি ধরো যে এটা কারো একটা এমএলএ এরিয়া। তার মানে এই এমএলএ ভোট হওয়ার জন্য তোমরা সবাই মোটামুটি তোমার ধারণা আছে যে এই বিধানসভা কেন্দ্রের মধ্যে একজন এমএলএ নির্বাচিত হয়, এবং এই একজন এমএলএ কে নির্বাচিত করার জন্য দেখবে এই বিধানসভা কেন্দ্র থেকে একজন, দুইজন, তিনজন, চারজন, এই চারজন কি বিভিন্ন সব দলের প্রতীক চিহ্ন নিয়ে এই বিধানসভা কেন্দ্রে রিপ্রেজেন্ট করে অ্যাজ এ এমএলএ হিসাবে নিয়োগ হওয়ার জন্য, তাই তো। যে অ্যাকচুয়ালি এই বিধানসভা কেন্দ্রে যে এমএলএ হবে তারা ভোটে দাঁড়ায় বিভিন্ন 1 2 3 4 5 6 সব বিভিন্ন সব জোন, তাদের নিজস্ব প্রতীক চিহ্ন মানে নিজস্ব সিম্বল নিয়ে। এবার এখান থেকে একজন মাত্র এমএলএ সিলেক্ট হয়, যে ওই আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে গিয়ে মুখ্যমন্ত্রী গঠন করে। যাই হোক, ওগুলো আমাদের ইন্ডিয়ান পলিটিক ব্যাপার, যাই হোক ওখানে আমি চাচ্ছি না। মেন ব্যাপার কি যে অ্যাকচুয়ালি যদি বলতাম যে এই বিধানসভা কেন্দ্রে একজনও দাঁড়ায়নি, মানে কি যে ধরলাম যে এই বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছে মাত্র একজন, মানে অ্যাকচুয়ালি কি মাত্র একজন দাঁড়িয়েছে, ওর এগেইনস্টে আর কোনো বিরোধী কোনো দল কোনো সদস্যকে মনোনীত করেনি এমএলএ হওয়ার জন্য। মানে অ্যাকচুয়ালি কি এটা একটা বিধানসভা কেন্দ্র, এর মধ্যে মাত্র একজনই দাঁড়িয়েছে, তাহলে কি একজন দাঁড়িয়েছে, তাহলে এর এগেইনস্টে কি আর কেউ দাঁড়ায়নি ভোটে, তাহলে এই ব্যক্তি কি মানে এই যে যিনি দাঁড়িয়েছেন উনি কি এর বিধানসভার মধ্যে উনি একাই, তাহলে যেহেতু একাই সেহেতু এনাকে যদি একটা ভোট দেয় তবু ইনি জিতে গেল। তার মানে এর এগেইনস্টে যেহেতু কেউ ভোটে দাঁড়ায়নি, সেহেতু এর এগেইনস্টে বা অ্যাকচুয়ালি এই লোককে ওকে আর কোনো প্রচার করতেই হবে না। কেন? অ্যাকচুয়ালি দেখবে যে দল যত বেশি প্রচার করে তার এগেইনস্টে কি তার অপোজিট পার্টি আরো বেশি প্রচার করবে। তার মানে কি যেহেতু এই এরিয়ার মধ্যে মাত্র একজন দাঁড়িয়েছে, সেহেতু এ কোনো প্রচার করতেই যাবে না। কেন? কারণ ওর এগেইনস্টে কেউই নাই। যদি এগেইনস্টে থাকতো তাহলে এই ব্যক্তিকে তাকে এক্সট্রা আরো বেশি কাজ করতে হতো। কেন? যেহেতু ওর এগেইনস্টে কেউ আছে, যেহেতু ও একাই আছে, সেহেতু একে কোনো এক্সট্রা কোনো কাজ করতেই হবে না, সেটা দিকে হোক বা বিরুদ্ধে হোক, তাই তো। দিকেও কাজ করতে হবে না, মানে অ্যাকচুয়ালি কি একে নিজেকে প্রচার করারও দরকার নাই, বা অ্যাকচুয়ালি কে কত বেশি প্রচার করছে তার এগেইনস্টে আরো বেশি প্রচার করার দরকার নেই। অ্যাকচুয়ালি কি দাঁড়াইছে মাত্র একজন, উনি কি এখানকার এমএলএ, আর কেউ প্রতিদ্বন্দ্বী নাই। ঠিক সেম ব্যাপার, ঠিক সেভাবে যদি বলি জাস্ট এখানে একটাই মাত্র আধান আছে, একজনই, তার মানে এর এগেইনস্টে কি আর কোনো আধান নাই। তাহলে এই আধানকে বিভিন্ন পয়েন্টে কি সরে দেওয়ার জন্য বা নিয়ে গিয়ে যাওয়ার জন্য একে কোনো কাজ করতে হবে না। কারণ অ্যাকচুয়ালি কি এখানে এই প্লাস কিউ ছাড়া আর কোনো আধানের কোনো প্রভাবই নাই।
কিন্তু এবার দেখো, কিন্তু এবার এই প্লাস কিউ আধানকে নিয়ে আসার জন্য এই অঞ্চলে কি হয়েছে, একটা ধর্মের সৃষ্টি হয়েছে। এবং তোমরা সেটা সবাই জানো, এই প্লাস কিউ আধানকে নিয়ে আসার জন্য এই অঞ্চলে যে ধর্মের সৃষ্টি হয়েছে সেটাই কে, তড়িৎ ক্ষেত্র। তাহলে এই প্লাস কিউর জন্য এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তাহলে এই প্লাস কিউর জন্য কি তড়িৎ বলরেখা কোন বরাবর কাজ করছে, তলের সঙ্গে লম্ব হবে এবং বহির্মুখী। প্লাস কিউ আধানের জন্য, তাই তো, প্লাস কিউ আধানের জন্য লম্ব হবে, বহির্মুখী কাজ করছে। এবার এই প্লাস কিউ তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটা দ্বিতীয় কোনো আধান নিয়ে আসলাম, দ্বিতীয় কোনো আধান ধরলাম যে এই দ্বিতীয় কোনো আধান নিয়ে আসলাম এই পয়েন্টে, ধরো +1, মানে কি আমাদের টেস্ট চার্জ, মানে পরীক্ষণীয় আধান। তো এই প্লাস কিউকে যখনই নিয়ে আসলাম তাহলে দেখতে পাবে এই, তার মানে আমি এখানে নিয়ে আসলাম, অ্যাকচুয়ালি এখানে নিয়ে আসা মানে কি, এই প্লাস কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে, ওই ফিল্ডের মধ্যে আমি এই প্লাস কিউকে নিয়ে আসলাম। যদি নিয়ে আসি, কে নিয়ে আসলো, আমি নিয়ে আসলাম। যদি নিয়ে আসি দেখবো যে এই প্লাস কিউ আধান, এই মানে এই +1 ইউনিট আধান, মানে কি এই আমাদের টেস্ট চার্জ, দেখবো যে এই প্লাস কিউ আধানের জন্য ও বিকর্ষিত হয়ে দূরে সরে যাচ্ছে, দূরে, তাই তো। এই প্লাস কিউ কি করবে, এই +1 কে যাকে নিয়ে আসলাম ওকে দূরে সরাবে। কেন, কারণ অ্যাকচুয়ালি কি এই প্লাস কিউর জন্য কি একটা ফিল্ড সৃষ্টি হয়ে আছে। এর মধ্যে যখন এই +1 ইউনিট আধানকে নিয়ে আসবো তখন আমাকে কি করতে হবে, একে যদি এদিকে মুভ করতে হয়, এই দিকে, ওর দিকে, তাহলে আমাকে বাহ্যিক বলের বিরুদ্ধে কাজ করতে হবে। কেন, এই প্লাস কিউ +1 যেটা বাধা দিচ্ছে, তুই দূরে সর, বাট আমি অ্যাজ এ এক্সটার্নাল সোর্স কি করছি, একে ওর দিকে নিয়ে আসছি। তাহলে আমাকে কি বাহ্যিক বলের এগেইনস্টে আমাকে কাজ করতে হচ্ছে। কিংবা এই +1 ইউনিট যদি প্লাস কিউ দিকে সরে তবে কি করতে হবে, এই বাহ্যিক বলের এগেইনস্টে কাজ করতে হবে। আর যদি 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 এই দিকেই সরে, মানে এই প্লাস কিউ -1 এর উপর যে দিকে বল প্রয়োগ করছে যদি সেই দিকেই সরে, তাহলে তাহলে কি হচ্ছে, তাহলে সরার জন্য একে বলের দিকে তাহলে কার্য করতে হচ্ছে। কার্য মানে কি, বল কিন্তু সরণ, তাই তো। তাহলে ও এই দিকে সরলে বাহ্যিক বলের বিরুদ্ধে কাজ করছে, এই দিকে সরলে বাহ্যিক বলের দিকে কাজ করছে। কেন, যেহেতু ও এক্সটার্নাল একটা ফিল্ডের মধ্যে আছে। তার মানে যদি বলি যে এখানে এবার যদি -1 মান নিই, -1 মান, দেখো এরকম মানটা 1, এরকম মান 1, বাট এটা কি মাইনাস, তাহলে দেখবো যে এই প্লাস কিউ একে তার নিজের দিকেই টানছে, তাই তো। তার মানে যদি নিয়ে আসি +1 ইউনিট আধান, তাহলে দেখবো যে ও মুভ করছে কোন দিকে, ফ্রিলি, একদম ফ্রিলি মুভ করছে ওই দিকে, মানে বাইরের দিকে। বাট সেম মানেরই যদি নিয়ে আসি মাইনাস আধানকে, দেখবো যে ও মুভ করছে কোন দিকে, ভিতরের দিকে। তার মানে আমি তোমাদের আগেই কি বলেছি, তাহলে আমি আগেই বলেছি যে তড়িৎ বিভব হলো এমন একটি অবস্থা যা নির্দেশ করে একটি বস্তুর সঙ্গে অপর বস্তুর সংযোগ ঘটালে আধান কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে যাবে, সেটাই কি ওই বিন্দুর বিভব, ওটাই কি ওই বিন্দুর তড়িৎ অবস্থা। ঠিক তেমনই দেখো এরো মান 1, এরো মান 1, তাহলে যখন রাখলাম এই পয়েন্টে দেখলাম ও ফ্রিলি একদম মুক্তভাবে মুভ করছে বাইরের দিকে, আর যখন রাখলাম সেম মানে বাট মাইনাস, যেমন ও মুভ করছে ভিতরের দিকে। তার মানে নিশ্চয়ই এইখানকার তড়িৎ অবস্থা মানে তড়িৎ বিভব আর এখানকার কি তড়িৎ বিভব নিশ্চয়ই কোনো একটা চেঞ্জ আছে। তার মানে এখানে আছে কি দেখলাম, ও মুভ করছে এই সাইডে, তার মানে যেহেতু ও এই দিকে মুভ করছে শুধু এখানকার তড়িৎ অবস্থা এবং -1 এর জন্য ও মুভ করছে এই সাইডে মানে ভিতরের দিকে, তাহলে এখানকার কি তড়িৎ অবস্থা সম্পূর্ণ আলাদা। মানে অ্যাকচুয়ালি যে তড়িৎ বিভব কি, আধান কোন দিকে গমন করবে, সেটা বাইরে না ভিতরে, সেটা যে বিষয়ের উপর নির্ভর করবে, সেটা কি ওই বিন্দুর তড়িৎ বিভব।
এবং এবং তুমি একটু যদি লক্ষ্য করো, তার মানে এই আধানকে যদি আমি এই আধানকে যদি আমি অ্যাজ এ এক্সটার্নাল সোর্স যদি এই বাহ্যিক বলের যদি এগেইনস্ট নিয়ে আসি, যদি বাহ্যিক বলে যদি ও তো খেলছে এই সাইডে না, এটা কি বাহ্যিক বল, তাহলে ওই বাহ্যিক বলকে আমি এগেইনস্ট নিয়ে আসছি, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে অবশ্যই কাজ করতে হবে। তাহলে আমি কাজ করছি তাহলে আমি কাজ করছি মানে কি, তাহলে আমার শক্তি লস হচ্ছে, তার মানে কি আমার শক্তি লস যে হলো, তাহলে সেই শক্তি গেল কোথায়, সেই শক্তিটাই এই পয়েন্টে জমা হয়ে থাকলো। যে অ্যাকচুয়ালি তাহলে এই +1টা ও এই দিকে সরছে, -1 এই দিকে সরছে। কেন সরছে, কারণ এখানে কি কেন সরছে, তারপর তার কারণটা হচ্ছে তড়িৎ বিভব। এবং এবং তুমি দেখো এই প্লাস মানে কি, ধরলাম যে এই পয়েন্টে বিভব যদি বলি VA, এই পয়েন্টের বিভব যদি বলি VA, তার মানে এই কণাটা মুভ করছে, নয় সামনে নয় পিছনে, তাই তো, এটা মুভ করছে। তাহলে এখানে এই আধানটি কোন দিকে গমন করবে, যে প্লাস কিউর জন্য যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে তার মধ্যে যে ইলেকট্রিক কি ওই যে বলরেখা সেটা এই বাইরের দিকে কাজ করছে, মানে কি ইলেকট্রিক ফিল্ড এই বরাবর কাজ করছে। এবার এর মধ্যে যদি নিয়ে আসি একক ধনাত্মক আধানকে, তাহলে কি দেখবো এই একক ধনাত্মক আধানকে নিয়ে যদি ছেড়ে দিই এখানে, দেখবো যে এই প্লাস কিউর জন্য ও নিজে নিজে মুভ করছে। কিংবা ওকে যদি নিয়ে আসতে হয় তাহলে একটা এক্সটার্নাল সোর্স দ্বারা ওকে কাজ করতে হবে। যদি রাখি মাইনাস আধান, তাহলে দেখবো যে ও নিজে নিজে এই দিকে শিফট করছে, মানে ওকে টানছে, আকর্ষিত করছে, এটা প্লাস কিউ। তাহলে এবার একে যদি দূরে নিয়ে যেতে হয় তাহলে আমাকে এই আকর্ষণের এগেইনস্টে কাজ করতে হবে। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি বুঝাচ্ছি আমাদের অভিকর্ষীয় স্থিতিশক্তি দিয়ে। কি করে, যদি বলি এটা আছে আমাদের গ্রাউন্ড, এটা আমাদের আছে ভূমি, এটা আছে আমাদের গ্রাউন্ড। এবার এখানে একটা বস্তু আছে, এবার এই বস্তুকে যদি বলি আমি এই বস্তুকে আমি h হাইট পর্যন্ত তুললাম, তাহলে এই এর তো ওজন অ্যাকচুয়ালি এর হাইট, একে আমি h হাইট পর্যন্ত আমি তুললাম, কে তুললো, আমি তুললাম। এর ওজন কোন দিকে কাজ করছে, নিচের দিকে, এর ওজন কাজ করছে নিচের দিকে, বাট আমি কি করলাম ওর ওজনের এগেইনস্টে h পরিমাণ উপরে তুললাম। তাহলে উপরে যত আমি উপরে তুলছি তত আমি বাহ্যিক বলের বিরুদ্ধে আমি কাজ করছি, যত আমি উপরে তুলছি তত এর ওজনের এগেইনস্টে আমি কাজ করছি, সেহেতু আমি কাজ করছি মানে আমার শক্তি লস হচ্ছে। তাহলে একে আমি যে হাইট পর্যন্ত তুলবো, তাহলে আমি যত উপরে তুলছি তত ওর ওজনের এগেইনস্টে আমি কাজ করছি, তত ওর মধ্যে একটা mgh মানে পোটেনশিয়াল এনার্জি গেইন করবে, লাভ করবে। এবার এখান থেকে যদি আমি ছেড়ে দিই তাহলে কি দেখবো, যে এই কণাটি আমি ছেড়ে দিই, দেখবো যে এই কণাটি ও আবার নিচের দিকে পড়ছে। তাহলে নিচের দিকে পড়ছে মানে কি, এই কণাকে যে দিকে টানছে ও সেই বরাবরই পড়ছে, তার মানে এবার সেই শক্তিটা কত, তাহলে এবার সেই শক্তি হচ্ছে ওর গতি শক্তিতে কনভার্ট হচ্ছে। যে অ্যাকচুয়ালি যে এবং এটাও কি আমাদের বলে কনজারভেটিভ ফোর্স ফিল্ড, মানে আমাদের মহাকর্ষ বল কি সংরক্ষী বল। কেন, যে অ্যাকচুয়ালি সংরক্ষী বল বলতে বোঝায় যে এক্ষেত্রে কোনো শক্তি লস হবে না, যে একে h পরিমাণ উপরে তুলতে গেলে যে পরিমাণ ও শক্তি লাভ করছে সেম পরিমাণ কি ও শক্তি নিয়ে নিচে নেমে আসছে। মানে অ্যাকচুয়ালি এই mgh ইকুয়ালস টু হাফ mv², মানে h হাইট পর্যন্ত যখন তুলছি তখন যে পরিমাণ শক্তি অর্জন করছে সেম শক্তি নিয়েও ফিরে আসছে। এবার আমি এটাকে আরেকবার বলছি, তুমি এর সঙ্গে একে অতভাবে রিলেট করতে হবে, যে অ্যাকচুয়ালি যত আমি h হাইট পর্যন্ত তুলছি মানে এই প্লাস কিউকে আমি যত কাছে নিয়ে আসছি, তাহলে এই বস্তুকে h হাইট পর্যন্ত উপরে তোলা বলতে কি বোঝায়, উপরে তুলছি মানে ও তো ওজন কাজ করছে নিচের দিকে, ওর এগেইনস্টে আমি উঠাচ্ছি, তাহলে আমি যত উঠাচ্ছি
তবে কি ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে ডেভেলপ করছে। ঠিক সেভাবে এই প্লাস কিউর আন্ডার যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, এর মধ্যে 1 ইউনিট মানের আধানকে যখনই নিয়ে আসবো ওর কাছে, তখন এই প্লাস কিউ ওকে বাধা দিবে। তাহলে আমি যখনই নিয়ে আসছি, তাহলে এই প্লাস কিউ যে ফোর্স, তার এগেনস্টে ও কাজ করছে, মানে আমি কাজ করছি। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে রিলেট করো যে অ্যাকচুয়ালি এর ওজন কাজ করছে নিচের দিকে, আমি যত ওর ওজনের এগেনস্টে তুলছি তত ওর মধ্যে এনার্জি গেইন করছে। ঠিক এক্ষেত্রেও এই প্লাস 1 ইউনিট আধানকে যত প্লাস কিউর দিকে নিয়ে আসছি, তত কি ওই বাহ্যিক বলের এগেনস্টে, কি বিকর্ষণ বলের এগেনস্টে কেন হচ্ছে, তত এর মধ্যে কি হবে, আস্তে আস্তে পোটেনশিয়াল এনার্জি গেইন করবে। এবার একে যদি ছেড়ে দিই তাহলে দেখবো কি ওই পোটেনশিয়াল এনার্জি আবার গতি শক্তিতে কনভার্ট করছে। তাহলে একে এই সামান্য পরিমাণ, এটা তো +1, এটা +q, তাহলে আমি যত কাছে নিয়ে আসছি তত কি এই +q বা বিকর্ষণ বলের এগেইনস্টে আমি নিয়ে আসছি। তার মানে ওর মধ্যে আস্তে আস্তে পোটেনশিয়াল এনার্জি গ্রো করবে। যখন ছেড়ে দেবো, দেখবো কি এবার ওই শক্তিটা ওর মধ্যে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। মানে ব্যাপারটা কি, যে এবার তুমি ভালো করে বুঝো যে অ্যাকচুয়ালি এই প্লাস কিউ মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে এবং এর মধ্যে যে ফিল্ড লাইনগুলি আছে, এর মধ্যে যখন তাকে নিয়ে আসলাম একটা একক ধনাত্মক আধানকে, যখনই নিয়ে আসলাম দেখলাম যে এই আধানটি একটা কার্য করছে কোন দিকে, যে এই নয় বলের দিকে কাজ করছে, নয় বলের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু যদি -1 কে নিয়ে আসি, তবুও দেখতে পাচ্ছি ও বলের দিকে কাজ করছে বা বলের বিরুদ্ধে কাজ করছে। তার মানে অ্যাকচুয়ালি আগে যেটা সবার ফার্স্টে বললাম যে তড়িৎ অবস্থা, তড়িৎ বিভব, এবার এই তড়িৎ বিভবের সঙ্গে তুমি এটাকে লিঙ্ক করো, তাহলেই তোমার কাজ কমপ্লিট। তড়িৎ বিভব কি বলেছি, তড়িৎ বিভব হলো কোনো বস্তুর এমন এক অবস্থা বা এমন এক তড়িৎ অবস্থা যার সাহায্যে আমরা বুঝতে পারি ওই আধানটা কোন দিকে গমন করবে। তার মানে এখানে প্লাস কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে, এর মধ্যে 1 ইউনিট আধানকে নিয়ে আসি বা -1 ইউনিট আধানকে নিয়ে আসি, কি দেখবো এই আধানটা মুভ করছে। তাহলে আধানটা মুভ করছে মানে কি, তাহলে আধানটা নিশ্চয়ই এক্ষেত্রে বাহ্যিক বলের দিকে সরছে বা বাহ্যিক বলের বিরুদ্ধে আসছে। এক্ষেত্রে সেম বাহ্যিক বলের দিকে আসছে বা বাহ্যিক বলের বিরুদ্ধে যাচ্ছে। তার মানে কি আধানটা কাজ করছে। তাহলে আধানটি কোন দিকে সরবে বা কোন দিকে সরছে, তার মানে আধানটা কাজ করছে। আধানটা কাজ করছে কেন, তাহলে আধানের মধ্যে নিশ্চয়ই কোনো একটা শক্তি ডেভেলপ হয়ে আছে বা অ্যাকচুয়ালি ওই আধানটা কোথাও থেকে শক্তি অর্জন করছে, সেই জন্য কি আধানটা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কি, তার মানে আমি তোমাদের কি বলেছিলাম, ফার্স্ট কোটেশন ছিল তুমি বললে বিভব, আমি শুনলাম স্থিতিশক্তি। তার মানে কি, যে আধানটা মুভ করছে, আধানটা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মুভ করছে। আধানটা মুভ করছে কেন, আধানটা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মুভ করছে কেন, বাট অ্যাকচুয়ালি ওই যে আধানটা মুভ করার কারণ কি, তড়িৎ অবস্থা, সেটাই বিভব। এবং তুমি যদি ব্যাপারটা যদি ক্লিয়ার করে ভাবো যে আধানটা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মুভ করছে, তাহলে মুভ করছে মানে তাহলে নিশ্চয়ই কি ওর মধ্যে নিশ্চয়ই কোনো শক্তি জেনারেট হয়ে আছে। তাহলে আধানটা যে কারণে মুভ করছে সেই কারণকে বিভব। আবার আধানটা কেন মুভ করছে, মানে আধানটা কাজ করছে, তার মানে কি আধানের মধ্যে নিশ্চয়ই কোনো শক্তি জেনারেট হয়ে আছে বা শক্তি আছে। তার মানে আধানটি যে কারণে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মুভ করছে, তার মানে কি আধানটি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাওয়ার জন্য ও কাজ করছে। তার মানে কাজ করার জন্য কে লাগবে, কাজ করার যে সামর্থ্য, তা সেটা আমি কি বলবো, শক্তি। তার মানে নিশ্চয়ই ওই কণার মধ্যে কোনো শক্তি জেনারেট করে আছে। বা অ্যাকচুয়ালি কি মেন কথা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা আধান এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাচ্ছে, আধানটা কেন যাচ্ছে, ওটাই কি ওই বস্তুর যে তড়িৎ অবস্থা, ওটাই হচ্ছে বিভব।
তাহলে এবার ওর ইনার মিনটা কি? ওর ইনার মিনটা হচ্ছে আধান এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাচ্ছে, তার মানে আধানকে নয় বাহ্যিক বলের বিরুদ্ধে নয় বাহ্যিক বলের দিকে ওকে কাজ করতে হচ্ছে। তার মানে কাজ করছে মানে কি? বাহ্যিক বলের দিকে বা বাহ্যিক বলের বিরুদ্ধেও কাজ করছে। তার মানে কি? তার মানে ওর মধ্যে নিশ্চয়ই কোনো শক্তি ওর মধ্যে জেনারেট করছে, বা অ্যাকচুয়ালি কি ও সেই শক্তি নিয়ে ও মুভ করছে। সেম ব্যাপার, যখন এই বস্তুকে যখন তুলবো, উপরে আমি উঠাচ্ছি, তার মানে কি এই বস্তু আমার দ্বারা কাজ করছে, ফলে বাহ্যিক বল তো টানছে নিচের দিকে, ও এগিয়ে যাচ্ছে, তার মানে ওর মধ্যে এনার্জি গেইন করছে। এবার যে শক্তি লাভ করলো সেম শক্তিও ফিরে পেল, মানে হাফ এম ভি স্কোয়ার। সেম ব্যাপার, তাহলে এই পয়েন্টটা আমি রাখলাম, তাহলে এই পয়েন্ট থেকে যদি আমি এদিকে সরাই, আধান যদি এদিকে মুভ করে তাহলে কি বলবো? তাহলে আধান বাহ্যিক বলে এগেইনস্টে কাজ করছে, তাহলে ওর মধ্যে শক্তি জেনারেট করবে। এবার আমি যদি ছেড়ে দিই তাহলে কি দেখবো? আধানটা বাহ্যিক বলের দিকেই ও মুভ করছে। তাহলে বাহ্যিক বলের দিকে যদি মুভ করে, বাহ্যিক টানছে নিচের দিকে এবং আসছে নিচের দিকে, মানে বাহ্যিক বলের দিকে যদি মুভ করে তবে সেই শক্তি কি হবে? সেই ওর মধ্যে শক্তি ছিল সেটা সেটা আমাদের কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। আর যদি বলি ওকে বাহ্যিক বলের আমি বাহ্যিক বলের এগেইনস্টে তুলছি, তবে সেই শক্তি কি হবে? সেই শক্তি ওর মধ্যে পোটেনশিয়ালে কনভার্ট হবে। তার মানে এই পয়েন্ট থেকে যদি এই দিকে সরাই তাহলে কি হবে? বাহ্যিক বলের বিরুদ্ধে, তাহলে ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি গ্রোথ করবে। আর যদি ছেড়ে দিই যদি ছেড়ে দিই তাহলে কি দেখবো? ও এই বরাবর সরছে, তার মানে কি ওর মধ্যে একটা কাইনেটিক এনার্জি লাভ করেছে। তাহলে অ্যাকচুয়ালি এই +1 ইউনিটকে রাখলে দেখতে পাচ্ছি ওকে ঠেলছে এই সাইডে, মানে কি ওকে এই সাইডে ঠেলছে, তার মানে এই আধানটা মুভ করছে কোন দিকে? এই সাইডে। তাহলে অ্যাকচুয়ালি এই সাইডে মুভ করছে কেন? এই আধানটি হাফ এম ভি স্কয়ার দিয়ে মুভ করছে, তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো শক্তি জেনারেট করেছে যার জন্য ও মুভ করছে, যার জন্য এই কণাটি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে সরছে। তাহলে কার জন্য সরছে? এক নাম্বার তার তড়িৎ অবস্থার জন্য সরছে, সেটাই বিভব। এবং কেন সরছে? কেন এখানে ওর মধ্যে একটা হাফ এম ভি স্কয়ার শক্তি জেনারেট করেছে। সেম ব্যাপার এর ক্ষেত্রে। তাহলে অ্যাকচুয়ালি এই মাইনাস আধানটা ও এইদিকে সরছে, ও সরছে কোন দিকে? ও সরছে এইদিকে সরছে। তার মানে কি এর মধ্যে একটা কাইনেটিক এনার্জি কি লাভ করেছে, যার জন্য ও সরছে, এবং সেই কাইনেটিক যে এনার্জি সেটা কি ওর এই পয়েন্টে বিভব। মানে মেন কথা হচ্ছে আধান এক জায়গা থেকে অপর জায়গায় সরছে। কেন সরছে? কেন সরছে? ও কাজ করছে, তার মানে কি? তার মানে ওর শক্তি আছে, মানে ওই যে যে কারণে ও এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে সরছে সেটা কি বিভব, এবং সেটা কি জন্য কাজ করছে, তাই সেটা কি ওর মধ্যে শক্তি। যে অ্যাকচুয়ালি যে কোনো একটি পয়েন্টে বিভব বলতে বোঝায় যে অ্যাকচুয়ালি ওই পয়েন্টে হচ্ছে স্থিতিশক্তি, যে অ্যাকচুয়ালি যে শক্তির জন্য কি ও মুভ করছে, মানে যে কারণে মুভ করছে সেটা কি ওর শক্তি। তো আরে মুভ করবে কেন? নিশ্চয়ই ও মুভ করছে মানে কি ও কাজ করছে, তাহলে কাজ করছে মানে কি ও শক্তি নিশ্চয়ই আছে। তাই শক্তি আছে মানে কি এই পয়েন্টে থাকার জন্য ওর শক্তি জেনারেট করেছে। তাহলে মেন যে শক্তি, মেন হচ্ছে শক্তি। তার মানে আমরা এবার এভাবে বলতে পারলাম যে কোনো একটা পয়েন্ট থেকে আধান এক পয়েন্ট থেকে অপর পয়েন্টে আধান মুভ করছে কেন? কেন আধান কাজ করছে। আধান কাজ করছে মানে কি? আধান কাজ করছে মানে আধানের শক্তি আছে, ওকে কেউ শক্তি জেনারেট করেছে ওই পয়েন্টে। তাহলে এই পয়েন্ট থেকে আধান বিভিন্ন একটা পয়েন্ট থেকে আধান মুভ করছে, তাহলে আধান কাজ করছে। তাহলে আধান কাজ করছে মানে কি? তাহলে আধানের কাছে শক্তি আছে। তাহলে আধানটা যে কারণে মুভ করছে সেই কারণটাকে বিভব, এবং সেই কারণটাকে শক্তি। তাহলে অ্যাকচুয়ালি কোনো একটি পয়েন্টে বিভব বলতে বোঝায় ওটা কি ওই পয়েন্টের শক্তি। এবং এবং তাহলে আমরা এভাবে বলতে পারি যে তুমি ধরো যে এটা আমাদের ইলেকট্রিক ফিল্ড, তাই তো? ইলেকট্রিক ফিল্ড এই বরাবর কাজ করছে, তাহলে এটা প্লাস এটা হচ্ছে মাইনাস। তাহলে এবার এখানে একটা আছে আধান আছে কিউ, কিউ বা তুমি বলে +1 ইউনিট আধান,
+1 ইউনিট আধান। তাহলে এই প্লাসের জন্য ওর ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এই বরাবর। তাহলে এবার এই আধানকে যদি এই বরাবর নিয়ে আসি, এই বরাবর, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই +1 ইউনিট কি করবে, বিকশন করবে। কারণ এদিকে কি আছে প্লাস, এই প্লাস কি করবে, ওকে ঠেলবে আর মাইনাস টানবে। বাট আমি কি করছি, আমি এই +1 ইউনিট আধানকে আমি প্লাসের দিকেই নিয়ে আসছি। তার মানে আমি কি করছি, তাহলে আমি এই বাহ্যিক বলের এগেইনস্টে এই +1 ইউনিট আধানকে নিয়ে আসছি। তাহলে বাহ্যিক বলের বিরুদ্ধে যদি কাজ করে তবে এর মধ্যে কি হবে, এর মধ্যে একটা ধনাত্মক কার্য করবে। মানে অ্যাকচুয়ালি এর মধ্যে শক্তি গেইন করবে, তাই না? অ্যাকচুয়ালি আমি একে এখান থেকে এখানে নিয়ে আসছি, এখান থেকে আমি নিয়ে আসছি। তাহলে আমি এই বাহ্যিক বলের এগেইনস্টে আমি কাজ করছি। তার মানে তাহলে আমি কাজ করছি মানে আমার শক্তি লস হচ্ছে। তাহলে ওই শক্তিটা যাবে কোথায়, সেটাই এর মধ্যে সঞ্চিত থাকবে। তার মানে যে অ্যাকচুয়ালি তাহলে এই পয়েন্টের বিভব বলতে কি বোঝায়, যে আমি একটা আধানকে এখান থেকে এখানে নিয়ে আসলাম, তাহলে অ্যাকচুয়ালি এই পয়েন্টের বিভব বলতে বোঝায় যে এই পয়েন্টে নিয়ে আসতে গেলে যে পরিমাণে কাজ করতে হয়েছে। তাহলে এখান থেকে এই পয়েন্টে নিয়ে আসার জন্য কোনো বহিষ্ঠ এজেন্টকে যে পরিমাণে কাজ করতে হয়েছে সেটাই কি, সেটাই এই পয়েন্টের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি, এবং যার জন্য ও কাজ করার সামর্থ্য লাভ করবে সেটাই কি, ওর মধ্যে পোটেনশিয়াল। দেখবে যে যে দেখবে যে তোমাদের মধ্যে অনেকে বলে যে কিরে, মানে বন্ধুদের মধ্যে বিভিন্ন সব আলোচনা হয়, কিরে তোর তো বেশ অনেক পোটেনশিয়াল, তুই সব অঙ্ক পারিস, তুই সব অঙ্ক মানে নিজেই করতে পারিস, তোটুকু পোটেনশিয়াল। অ্যাকচুয়ালি যে কোনো একটা বস্তুর পোটেনশিয়াল মানে কি, যে ও কাজ করার ক্ষমতা আছে, বা অ্যাকচুয়ালি ওই পোটেনশিয়াল কি ওকে অর্জন করতে হয়েছে, এরকম অর্থে পোটেনশিয়াল কোনো নাই। যে অ্যাকচুয়ালি পোটেনশিয়াল বলতে বোঝায় ও কাজ করার সামর্থ্য, তাই তো? তার মানে এই পয়েন্টের পোটেনশিয়াল। তাহলে এই পয়েন্ট থেকে এই আধানকে এখান থেকে এখানে আনার জন্য +1 ইউনিট আধানকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনার জন্য যে পরিমাণে কি কাজ করতে হবে সেটাই কি ওর মধ্যে শক্তি গেইন, এবং ওটাই এই পয়েন্টের পোটেনশিয়াল, যার জন্য ও কাজ করবে। এই ব্যাপার যে অ্যাকচুয়ালি কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল বলতে বোঝায় যে ওই পয়েন্টের স্থির শক্তি যার জন্য ওই কণাটি মুভ করছে। একদম বেসিক কনসেপ্ট, যে আধানটি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মুভ করছে, যে কারণে মুভ করছে ওটাই কি ওর তড়িৎ অবস্থা, সেটাই কি ওই বিন্দু বিভব। আধানটা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মুভ করছে, কেন করছে, তড়িৎ বিভবের জন্য। এবং মুভ করছে মানে ও কাজ করছে, তাহলে কাজ করছে মানে কি, তাহলে ও এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যাওয়ার জন্য ও কাজ করছে, মানে ওর মধ্যে এটা নিশ্চয়ই কোনো শক্তি অলরেডি জেনারেট ছিল। আর এই শক্তি জেনারেট থাকার জন্যই কি আধানটি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাওয়ার সামর্থ্য লাভ করেছে। তাই যেই সামর্থ্যটাকে আমরা কি বলছি, শক্তি। আবার ওটাই কি যে কারণে যাচ্ছে বা যে তড়িৎ অবস্থার জন্য যাচ্ছে সেটাই তড়িৎ বিভব। তাহলে অ্যাকচুয়ালি যে তড়িৎ বিভব মানে ওই পয়েন্টের কিছুই না, শুধুমাত্র তড়িৎ মানে স্থিতিশক্তি, ওটাই আমাদের স্থিতি শক্তি। ক্লিয়ার? তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এই পয়েন্টের বিভব, তাহলে এই পয়েন্টের বিভব বলতে কি বোঝায়, এই পয়েন্টের বিভব বলতে বোঝায় যে কোনো একটা পয়েন্ট থেকে এই পয়েন্টে আনার জন্য যে পরিমাণ কাজ করতে হবে সেটাই এই পয়েন্টের শক্তি, বা সেইটাই কি ও গেইন করবে। এবং তার জন্য কি হবে, আধানটি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মুভ করবে। আধান মুভ করছে, কেন মুভ করছে, তার তড়িৎ অবস্থার জন্য করছে, এবং সেই তড়িৎ অবস্থা লাভ করছে কি করে, তোমাদের শক্তি আছে। এটাই মেইন কনসেপ্ট। তাহলে এখান থেকে এখানে আনার জন্য, তাহলে এই +1 ইউনিট আধান থেকে এই পয়েন্টে আনার জন্য যে পরিমাণ কাজ করতে হবে ওটা কি এই পয়েন্টের পোটেনশিয়াল মানে বিভব, যার জন্য কি ও এই আধানটা মুভ করার সামর্থ্য লাভ করেছে। তাহলে এবার প্রশ্ন, তাহলে এই পয়েন্টে কোনো আধানকে নিয়ে আসবো, সেটা নিয়ে আসবো কোথা থেকে, তাই তো? আমি বললাম যে এই পয়েন্টের বিভব বলতে কি বোঝায়, যে এই পয়েন্টের স্থিতিশক্তি।
তার মানে যে কোনো একটা পয়েন্ট থেকে এই পয়েন্টে আনার জন্য যে পরিমাণ কি শক্তি লস হবে সেটা কি ওই পয়েন্টের পোটেনশিয়াল। যেমন যদি বলি যে এই পয়েন্ট থেকে এই হাইট তুলতে আমার যে পরিমাণে শক্তি লস সেটা কি ওই পয়েন্টে তার পোটেনশিয়াল এনার্জি। ঠিক তেমনই এই 1 ইউনিট আধানকে কোন একটা পয়েন্ট থেকে এই পয়েন্টে আনার জন্য যে পরিমাণে কাজ করতে হবে সেই পরিমাণ শক্তি লস হবে, তাহলে সেটাই কি এর মধ্যে শক্তি গেইন করবে, যার জন্য ও আধানটা মুভ করার সামর্থ্য লাভ করবে। তার মানে এটাকে আমি নিয়ে আসবো কোথা থেকে, যে অ্যাকচুয়ালি এই পয়েন্ট থেকে নাকি এই পয়েন্ট থেকে নাকি এই পয়েন্ট থেকে নাকি এই পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি নিয়ে আসবো কোথা থেকে, মানে কোথা থেকে নিয়ে আসবো। সেই জন্য আমরা বলি যে এই আধানকে আমরা নিয়ে আসি কোথায়, অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে নিয়ে আসি। এবার প্রশ্ন হচ্ছে কেন অসীম দূরত্ব নিই, দেখো অ্যাকচুয়ালি এর একটা আমি এক্সাম্পল দিই যে প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে লেখা থাকে যে ওই রেলওয়ে স্টেশনটা ওই প্ল্যাটফর্মটা আমাদের সমুদ্র লেভেল থেকে কত উপরে অবস্থিত। যেমন যদি বলি যে আমাদের হিমালয় পর্বতের উচ্চতা ৮৮০০, এখন হচ্ছে ৫০ 100 মিটার, মানে আগে ছিল ৪৮। আমাদের হিমালয় পর্বত মানে কি নবীন ভঙ্গির পর্বত মানে আস্তে আস্তে উঠছে। এরও থিওরি আছে, একেবারে প্লেট টেকটনিক থিওরি, এখানে চাপ দেয় ও আস্তে আস্তে উপরে উঠে, যাই হোক ওটা ভূগোলের ব্যাপার। তাহলে আমাদের এই হিমালয় পর্বতের উচ্চতা কত, প্রায় ৮৮৫০ মিটার। তাহলে এই যে এই ডিসটেন্সটা বা এই হাইটটা কোথা থেকে, সমুদ্র পৃষ্ঠ থেকে। কেন আমরা সমুদ্র পৃষ্ঠকে কি ধরি, একদম শূন্যতল, ওই শূন্যতল থেকে আমরা ধরি কত মিটার। যেমন যে এই যে আমাদের যে ইলেকট্রিক সাপ্লাই, যে আমাদের এই বাড়ির বর্তনীতে ভোল্টেজ কত আছে, প্রায় যদি বলি ম্যাক্সিমাম 220 ভোল্ট আছে কিংবা 230 ভোল্ট আছে, তাই তো, যে 220 ভোল্ট মতো আছে। 220 ভোল্ট কার সাপেক্ষে, 220 ভোল্ট আমাদের ভূমির সাপেক্ষে, ভূমি যেমন পৃথিবীকে, যে অ্যাকচুয়ালি আমরা পৃথিবীকে আমরা কি ধরি, শূন্য বিভব তল। কেন ধরি আমরা সেটাও বলছি, তাই তো। যে অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা বলার কারণ এই কারণেই যে এই যে ৮৮৫০ মিটার হাইট, সেটা কার সাপেক্ষে, শূন্য লেভেলের সাপেক্ষে। আমাদের বাড়ির বর্তনী ভোল্টেজ 220 ভোল্ট, কার সাপেক্ষে, শূন্য লেভেলের সাপেক্ষে 220। ঠিক তেমনই তাহলে যে এই পয়েন্টের যে বিভব কত হবে সেটাও আমাকে কি করতে হবে, একটা শূন্য লেভেলের সাপেক্ষে ধরতে হবে। সেই শূন্য লেভেলকে আমরা কি ধরি, যে অসীম। অ্যাকচুয়ালি ধরা হয় যে এই অসীম ডিস্টেন্সে বিভব কত হয়, শূন্য। যে অসীম দূরত্বে বিভব কত হয়, শূন্য। তার মানে এই শূন্য বিভব থেকে এই পয়েন্টে আনতে যে পরিমাণে কার্য হবে সেই পরিমাণটা কি এই পয়েন্টের পোটেনশিয়াল বা বিভব। মানে অ্যাকচুয়ালি আমি এই পয়েন্ট থেকে, এটা এ এটা বি ধরো, যে সাপোজ আমি এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আনতে পারতাম, তাহলে এ থেকে বি পয়েন্টে আনতে যে পরিমাণ কার্য হতো, তাহলে নিশ্চয়ই এই ডি পয়েন্ট থেকে বি পয়েন্টে আনতে সেম কার্য হতো না, তাই তো, তাই তো। আমি এ থেকে বি পয়েন্টও আনতে পারতাম, তাহলেও কার্য হতো। ডি পয়েন্ট থেকে বি পয়েন্টও আনতে পারতাম, তবুও কার্য হতো। বাট দুটো কার্যের মান কি কখনোই সমান হতো না। সেই জন্য এই পয়েন্টে বিভবটা সেটাও সমান হতো না। সেই জন্য যে অ্যাকচুয়ালি এই পয়েন্টের পোটেনশিয়াল কত সেটা আমরা কি ধরি, যে একটা শূন্য বিভবের সাপেক্ষে, বা অ্যাকচুয়ালি কি একদম শূন্য বিভবের সাপেক্ষে আমরা ধরি। শূন্য বিভব অ্যাকচুয়ালি সেটা কি আমাদের স্ট্যান্ডার্ড, যে ওর সাপেক্ষে আমরা ধরি। সেক্ষেত্রে আমরা কি করি, যে এ থেকেও না বি থেকেও না, আমরা কি করবো, একদম শূন্য থেকে দেখবো এখানে আনতে কত কাজ করতে হচ্ছে। তাহলে সেটা কি এই পয়েন্টের একটা একদম কি পোটেনশিয়াল। সেই জন্য আমরা যে এই পয়েন্টে নিয়ে আসতে কত কার্য হয়েছে বা অ্যাকচুয়ালি কোথা থেকে নিয়ে আসবো, তাহলে সেই কোথা থেকে নিয়ে আসবো সেটা আমরা কি ধরি, যে
শূন্য থেকে শূন্য বিভব থেকে নিয়ে আসবো, যে শূন্য বিভবের সাপেক্ষে এখানে কত বেশি বিভব ওর মধ্যে গ্রোথ করবে, তো সেটাই এই পয়েন্টের পোটেনশিয়াল। যেহেতু এই অসীম দূরত্বে আমরা বিভব কি ধরি শূন্য, যে অ্যাকচুয়ালি অসীম দূরত্বে বিভব শূন্য, যে এমন না যে অ্যাকচুয়ালি আর ইনফিনিটি যদি হয় তাহলে ই কত হয়, আর অসীম হলে ই কত হবে জিরো, তাই তো? কেন আমরা কি জানি যে ই ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0 ইনটু কিউ বাই আর স্কয়ার, যে আর যদি বলি ইনফিনিটি, যদি বলি এটা ইনফিনিটি তাহলে ইনফিনিটি স্কয়ার, তাহলে ইনফিনিটি স্কয়ার মানে কি 1/ইনফিনিটি স্কয়ার মানে 0, তাহলে ই মানে কত 0, তাহলে অসীমে ই এর মান কত, অসীমে ই এর মান 0, কিন্তু অসীমে ই এর মান 0 হওয়ার জন্যই যে বিভব 0 সেটা বলতে পারবো না। যে তোমাদের আমি কিছু মানে এই নেক্সট ক্লাসে হয়তো পড়াবো যে যেখানে ই এর মান 0, সেখানে ভি মানে কি হয় কনস্ট্যান্ট। কি বললাম, যেখানে ই 0 সেখানে ভি 0 যে হবে সেটা বলতে পারবো না, সেখানে কি ভি কনস্ট্যান্ট, তাহলে সেই কনস্ট্যান্টের মান কি আমরা কি ধরি 0 ধরে নেওয়া হয়েছে, যে আমরা নিয়ে আসবো কোথা থেকে, যে 0 সাপেক্ষে, মানে একদম স্ট্যান্ডার্ড ধরবো যে হ্যাঁ 0 সাপেক্ষে। তাহলে এই পয়েন্টের যদি বলি এটা আমাদের পি পয়েন্ট, এই পয়েন্ট ভোল্টেজ কার সাপেক্ষে 0 সাপেক্ষে, ডি পয়েন্ট ভোল্টেজ কার সাপেক্ষে 0 সাপেক্ষে, এ পয়েন্ট ভোল্টেজ কার সাপেক্ষে 0 সাপেক্ষে। যেমন আমরা কি বলি যে হ্যাঁ, যে যদি বলি আমাদের এই রায়গঞ্জ কত উচ্চতায় অবস্থিত, কার সাপেক্ষে সমুদ্র তলের সাপেক্ষে। আমাদের মালদা কত হাইটে আছে, কার সাপেক্ষে সমুদ্র তলের সাপেক্ষে। শিলিগুড়ি কত হাইটে আছে, কার সাপেক্ষে সমুদ্র তলের সাপেক্ষে। মানে অ্যাকচুয়ালি ওই সমুদ্র তলকেই আমরা কি ধরি যে শূন্য যে শূন্য তলের সাপেক্ষে। ঠিক তেমনই যে এই পয়েন্টের পোটেনশিয়াল বা এই পয়েন্টের পোটেনশিয়াল বা এই পয়েন্টের পোটেনশিয়াল, এবং তোমরা এর আগেই তোমরা জানলে বা বললাম যে অ্যাকচুয়ালি কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল বলতে কি বোঝায়, যে আধানকে এক পয়েন্ট থেকে অপর এই পয়েন্টে, কোন পয়েন্ট থেকে মানে যে কোনো পয়েন্ট থেকে এই বি পয়েন্টে আনার জন্য যে পরিমাণে কাজ করতে হবে সেটাই কি ওর মধ্যে হচ্ছে পোটেনশিয়াল, যার জন্য ও শক্তি লাভ করবে এবং যার জন্য ওই আধানটি মুভ করার সামর্থ্য লাভ করবে। তাহলে সেটাই কি, আরে আধানটা এক পয়েন্ট থেকে অপর পয়েন্টে মুভ করছে, মানে কি কার জন্য, তড়িৎ যে অবস্থা সেটাই বিভব, এবং ওই বিভবটাই কি ওই পয়েন্টের স্থিতি শক্তি। ক্লিয়ার? তার মানে তাহলে এইখানকার পোটেনশিয়াল মানে এই পয়েন্টের পোটেনশিয়াল মানে কি এই পয়েন্টের স্থিতি শক্তি। তাহলে এই পয়েন্টে আনার জন্য কার্য, তাহলে আমরা নিয়ে আসবো কোথা থেকে, কি ধরবো, একটা ধরবো শূন্য তল, সেটাকে আমরা কি ধরি যে অসীম, যে অসীমের সাপেক্ষে আমরা এখানে নিয়ে আসি, মানে শূন্য তলের সাপেক্ষে আমরা নিয়ে আসছি, তাই তো? যে অসীমকে আমরা কি ধরি শূন্য বিভব, তাহলে ওর সাপেক্ষে নিয়ে আসি। তাহলে এবার তোমাদের এই তড়িৎ বিভব জানতে হবে এভাবে, যে কি, যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে আনার জন্য যে পরিমাণ কাজ করতে হয়, সেই যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলবো, ওই বিন্দুর কি তড়িৎ বিভব। যে অ্যাকচুয়ালি ওই বিন্দু কথা কেন বলছে, ওই বিন্দু মন দিয়ে বুঝুন, ওই বিন্দু কথা কেন বলছে, যে যদি বলি এটা আমার একটা ইলেকট্রিক ফিল্ড, এটা কি আমাদের ইলেকট্রিক ফিল্ড, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন এই বরাবর কাজ করছে, এই বরাবর সব দিকে আছে রেডিয়ালি, তাই তো? এই অসীম থেকে একক ধনাত্মক আধানকে যদি নিয়ে আসি এই পয়েন্টে, তাহলে বিভব কত হবে ভিএ। যদি নিয়ে আসি ওই অসীম থেকে যদি নিয়ে আসি এই পয়েন্টে, তবে কত হবে ভিবি। যে অ্যাকচুয়ালি যে ওই পয়েন্ট কেন বলছে, কারণ অ্যাকচুয়ালি যে এই প্লাস কিউ আধান তো একে আসতে বাধা দিবে, তাহলে অসীম থেকে আমি যত এই প্লাস কিউর কাছাকাছি নিয়ে আসবো, অসীম থেকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে 1 ইউনিট আধানকে যত আমি এই তড়িৎ ক্ষেত্রের কাছাকাছি নিয়ে আসবো,
তত কি আমাকে বিকর্ষণ বলের এগেনস্টে তত বেশি কাজ করতে হবে। আর অ্যাকচুয়ালি এই কি করবে, এই তোর অভিমুখ বাইরের দিকে, ধন এটা কি আছে, একটা তড়িৎ ক্ষেত্র আছে, তাহলে এর অভিমুখ দিকে বাইরের দিকে, তাহলে এ কি করবে, একে তো 1 ইউনিট মানের আধানটা সহজে আসতে দিবে না। তাহলে আমি যত 1 ইউনিট মানের আধানকে যত বেশি কাছে নিয়ে আসবো তত বেশি কি বাহ্যিক বলের এগেইনস্টে আমাকে তত বেশি কাজ করতে হচ্ছে। তাই যত বেশি কাজ করতে হচ্ছে তত বেশি কি এনার্জি তত লস হচ্ছে। তার মানে যে পরিমাণ লস হচ্ছে, লস তো হয় না, তাহলে যেই পরিমাণ এনার্জি লস হচ্ছে সেটাই কি ওই পয়েন্টের পটেনশিয়াল। তাহলে আমি যত বেশি কাছে নিয়ে আসবো তত বেশি কি আমাকে বাহ্যিক বলের এগেইনস্টে কাজ করতে হচ্ছে, মানে তত বেশি কি শক্তি লস হচ্ছে। তাহলে ওই ঠিক সেম পরিমাণ শক্তি এখানে গেইন করছে। কেন? কারণ এক্ষেত্রে তড়িৎ যে ক্ষেত্র এটাও কি একটা সংরক্ষী ক্ষেত্র, কনজারভেটিভ ফোর্স ফিল্ড। এক্ষেত্রে আমি যেই পরিমাণে শক্তি আমি ইনভেস্টমেন্ট করব আমি সেম শক্তি আমি ফিরে পাবো। এটা কি বলে আমাদের সংরক্ষী ক্ষেত্র। যেমন আমাদের মহাকর্ষ ক্ষেত্র কি সংরক্ষী ক্ষেত্র। আমি ওকে যদি উপরে তুলি, যেই পরিমাণ কি আমি এই উপরে তুললে আমার যেই পরিমাণ কি হবে শক্তি লস সেম শক্তি গেইন। দেখবে তুললাম অল্প আওয়াজ, বেশি আওয়াজ, আরো বেশি আওয়াজ, মানে অ্যাকচুয়ালি কি যে আমি যত উপরে তুলবো তত শক্তি লস তত শক্তি গেইন করবো। মানে কি, মানে মহাকর্ষ ক্ষেত্রের মতো এই তড়িৎ ক্ষেত্র আমাদের আছে সংরক্ষী ক্ষেত্র। ক্লিয়ার? তার মানে যে তড়িৎ বিভব তাহলে কাকে বলবো, যে এই অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে আনতে বা কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলবো, ওই পয়েন্টের তড়িৎ বিভব। কেন? অ্যাকচুয়ালি আমি এখান থেকে এখানে নিয়ে আসতে গেলে যে পরিমাণ আমাকে কার্য করতে হচ্ছে সেটাই ওই পয়েন্টের স্থির শক্তি, এবং যার জন্য কি ও আধানটি মুভ করার সামর্থ্য লাভ করেছে। তার মানে কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল বলতে কি বোঝায়, যে কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল বলতে বোঝায় ওর স্থির শক্তি। এবং আরেকটু যদি মন দিয়ে দেখো যে আমরা এই পয়েন্টের পোটেনশিয়াল কত পেয়েছি, VA। এই পয়েন্টের মানে অসীম দূরত্বে পোটেনশিয়াল কত, V কত 0। যে এখানে কত পোটেনশিয়াল VA আর এখানে কত পোটেনশিয়াল 0। তার মানে এই অসীম থেকে এই পয়েন্টে আনতে যে পরিমাণে কার্য সেটা কি এই পয়েন্টের পোটেনশিয়াল, মানে এই পয়েন্টের পোটেনশিয়াল মানে কি বোঝায় অসীম, এবং এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স মানে বিভবের পার্থক্য। যে আমি তোমাদের আগেই বলেছিলাম যে অ্যাকচুয়ালি কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল বলতে কি বোঝায় পোটেনশিয়াল ডিফারেন্সটা। ঠিক এক্ষেত্রেও যে এখানে এই যে এই পয়েন্টের পোটেনশিয়াল VA মানে কি এই পয়েন্টের পোটেনশিয়াল VA মানে অসীমের পোটেনশিয়াল, এবং এই পয়েন্টের পোটেনশিয়ালের ডিফারেন্সটা হচ্ছে VA। এই পয়েন্টের পোটেনশিয়াল কত V সাফিক্স A আর অসীম পোটেনশিয়াল 0। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, অন্তিম মাইনাস প্রাথমিক, তাহলে কত VA মাইনাস 0 মানে VA। তার মানে অ্যাকচুয়ালি কোনো একটা বিন্দুর পোটেনশিয়াল বলতে বোঝাই আমরা পোটেনশিয়াল ডিফারেন্সটাকে বোঝাই, কিন্তু এক্ষেত্রে যেটাই পোটেনশিয়াল সেটাই পোটেনশিয়াল ডিফারেন্স। কেন? যেহেতু আমি অসীম থেকে নিয়ে আসা হচ্ছে। ক্লিয়ার? তার মানে কোন একটা বিন্দুর পোটেনশিয়াল বলতে কি বোঝায় তার পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এই যদি বলি এই বি পয়েন্টের পোটেনশিয়াল V সাপেক্ষে B, তাহলে কার সাপেক্ষে অসীম থেকে নিয়ে আসছি, তাহলে অসীমে কত পোটেনশিয়াল 0 আর এখানে পোটেনশিয়াল V সাপেক্ষে B। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল VB মানে অসীম, এবং এই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে V সাপেক্ষে B। তাহলে কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল মানে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে বোঝায়। কার সাপেক্ষে? অসীমের সাপেক্ষে। জিরোর সাপেক্ষে কত বলবেন? জিরোর সাপেক্ষে। কেন আমরা জিরো কি ধরি, যে ওটা আমার প্রমাণ নির্দেশ করে। ক্লিয়ার? তাহলে এবার তোমাকে বার করতে হবে যে এই
পার্টিকুলার পার্টিকুলার এই পয়েন্টের পোটেনশিয়াল কত। তাহলে পোটেনশিয়াল বলতে কি বোঝায়? কিছুই না, ওই পয়েন্টের স্থিতিশক্তি। তাহলে অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণে কাজ করতে হয় তাকে কি বলবো? ওই বিন্দুর তড়িৎ বিভব, বা অ্যাকচুয়ালি সেটাই কি, ওই বিন্দুর হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি। তাহলে যেটাই তড়িৎ বিভব সেটাই তড়িৎ স্থিতিশক্তি। তাহলে যেই কারণে আধানটা মুভ করছে, কোন কারণ? তড়িৎ বিভব, মানেই আধান মুভ করছে কেন? কাজ করছে, তার মানে কি আধানের মধ্যে শক্তি জেনারেট করেছে। যেটাই বিভব সেটাই তড়িৎ স্থিতিশক্তি। তাহলে এবার আমাকে বার করতে হবে যে এই পয়েন্টের পোটেনশিয়াল। তাহলে অ্যাকচুয়ালি এই পয়েন্টের পোটেনশিয়াল বলতে কি বোঝায়? যে অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে এই বিন্দুতে আনতে যে পরিমাণে কাজ করতে হবে সেটাই এই বিন্দুর পোটেনশিয়াল। মানে অ্যাকচুয়ালি অসীম এবং এই বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে কোনো একটা বিন্দুর পোটেনশিয়াল মানে পোটেনশিয়াল ডিফারেন্সকেই বোঝায়। তাহলে এবার আমাকে বার করতে হবে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান, বা কোনো বিন্দুতে তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে ধরলাম যে এখানে আছে প্লাস কিউ আধান, এখানে আছে প্লাস কিউ আধান, যার জন্য এই অঞ্চলে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এবার অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে এই পি পয়েন্টে আনতে যে পরিমাণে কাজ করতে হবে সেটা কি? আমাদের পি বিন্দু বিভব। যে অ্যাকচুয়ালি আমাকে বার করতে বলেছে এই পি বিন্দুতে বিভব কত, তাই তো? এই পি পয়েন্টে বিভব কত। তাহলে এই পি পয়েন্টে বিভব বলতে কি বোঝায়? যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে এই পি পয়েন্টে আনতে যে পরিমাণে কাজ করতে হবে সেটাই এই পি পয়েন্টের বিভব, তাই তো? ঠিক আছে, তাহলে ধরলাম যে অ্যাকচুয়ালি অসীম কোথায় সেটা আমাদের জানা নাই। অসীম কোথায় সেটা আমাদের জানা নাই, সেই জন্য আমরা কি করব? এখানে একটা ধরো পয়েন্ট কত, পি ড্যাশ। ধরলাম যে এই পি ড্যাশ পয়েন্ট থেকে একক ধনাত্মক আধানকে পি ড্যাশ থেকে পি পয়েন্টে আনতে আমাদের ক্ষুদ্র সরণ কত হলো? ই, তাই তো? ডিআর, ক্ষুদ্র ডিআর। এবং আমরা কি জানি F ইকুয়ালস টু কিউ ইনটু ই। তাহলে এই পি ড্যাশ থেকে পি পয়েন্টে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটাই হচ্ছে এই বিন্দুর এই আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। কেন? F মানে কি? কিউ ইনটু ই। তার মানে F মানে কিউ ইনটু ই। কিউ যদি বলি 1, তাহলে যেটাই F সেটাই কি? ওই বিন্দু হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে এই পি ড্যাশ থেকে পি পয়েন্টে একক ধনাত্মক আধানকে আনার জন্য আমাদের কি পরিমাণ বল অ্যাপ্লাই করতে হবে? কি পরিমাণ বল? এই প্লাস কিউর জন্য, যেটা এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তার মানে এই প্লাস কিউ আধানের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির অভিমুখ কোন দিকে? এই বরাবর, বাইরের দিকে। এবং এই পি ড্যাশ থেকে পি পয়েন্টে 1 ইউনিট মানে আধানকে আমি নিয়ে আসছি কোন দিকে? পি ড্যাশ থেকে পি বরাবর। তাহলে এই ক্রিয়াশীল বলের সঙ্গে ওর যে সরণের অভিমুখ কোন দিকে? পরস্পর হচ্ছে বিপরীত দিকে। তাহলে বলবো যে কৃতকার্য ইকুয়ালস টু, তাহলে কার্য বলতে কি বোঝায়? তাহলে কার্য বলতে বোঝায় যে ই ভেক্টর ডট ডিআর ভেক্টর, তাই তো? তাহলে কার্য বলতে কি বোঝায়? ই ভেক্টর ডট ডিআর ভেক্টর। মানে অ্যাকচুয়ালি কি? বল মানে এফ ভেক্টর ডট এফ ভেক্টর। তাহলে এখানে এফ ভেক্টর মানে কি? যেটাই এফ সেটাই ই। তাহলে একক ধনাত্মক আধানের উপর যেই পরিমাণের ফোর্স অ্যাপ্লাই করতে হবে সেটা কি? ওই বিন্দু হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে কত? এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর। তাহলে এখানে এফ ভেক্টর মানে কি? ই ভেক্টর ডট ডিআর ভেক্টর। তার মানে তাহলে ই ডিআর cos অফ থিটা, তাই তো? ডট থাকলে কি হয়? cos থিটা। এবং এই থিটা বলতে কি বোঝায়? এই থিটা বলতে বোঝায় যে এই পয়েন্টে আনার জন্য
প্রযুক্ত বল এবং কি এবং সরণের মধ্যবর্তী কোণ। দেখো তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ফোর্স কাজ করছে এই বরাবর, আমরা নিয়ে আসছি ওর এগেনস্টে, তাহলে প্রযুক্ত বল এবং সরণ কি পরস্পর বিপরীত অভিমুখে। তাহলে অ্যাঙ্গেল কত হবে? অবশ্যই 180 ডিগ্রি, তাই তো? কেন? ই এবং ডিআর কে পরস্পর বিপরীত অভিমুখে। তাহলে কত হবে যে ই ডিআর cos 180, তাহলে কত হবে ই ডিআর সমান হবে মাইনাস, তাই তো? মাইনাস ই ডিআর, মাইনাস ই ডিআর, ক্লিয়ার? তাহলে এবার তাহলে এই ডিআর পরিমাণ মানে ক্ষুদ্র ডিআর পরিমাণ সরণ ঘটাতে আমার কার্যকর হয়েছে মাইনাস ই ডিআর। এখানে মাইনাসের তাৎপর্য কি? প্রযুক্ত বল এবং সরণ পরস্পর বিপরীত অভিমুখী। তার মানে অ্যাকচুয়ালি এই পয়েন্টের পটেনশিয়াল ভি বলতে কি বোঝায় যে অসীম থেকে এই পয়েন্টে, কোন পয়েন্ট সেটা? এই প্লাস কিউ থেকে আর ডিসটেন্সে, তাই তো? এই প্লাস কিউ থেকে আর ডিসটেন্সে পি পয়েন্টে বিভব কত? তার মানে অসীম থেকে এই পি পয়েন্টে মানে এই তড়িৎ ক্ষেত্র থেকে আর দূরত্বে আনতে যে পরিমাণে কাজ করতে হয় সেটাই এই পয়েন্টের পটেনশিয়াল। তাহলে এই ডিআর পরিমাণ সরণ ঘটাতে মানে ই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডিআর পরিমাণ সরণ ঘটাতে কার্যকত এটা। তার মানে ইন্টিগ্রেশন অসীম থেকে মানে ইনফিনিটি থেকে আর দূরত্ব নিয়ে আসতে যে পরিমাণে কার্য করতে হবে, যে পরিমাণে কাজ করতে হবে সেটাই কি? যে পরিমাণ কার্য ওটাই ওই পয়েন্টের বিভব, ক্লিয়ার? তার মানে কি অসীম থেকে কোনো একক ঘননাত্মক আধানকে এই পি পয়েন্টে আনতে যে পরিমাণে কাজ করতে হবে সেটাই এই পি পয়েন্টের পটেনশিয়াল। কিন্তু আমরা জানি না যে অসীম কোথায়, সেই জন্য আমরা কি করব? আমরা ধরবো যে এই ডিআর ক্ষুদ্র পরিমাণ সরণ ঘটাতে কার্যকর হয়েছে ই ডিআর, বল এবং সরণ ই ডিআর মাইনাস কেন? বল এবং সরণ বিপরীত দিকে, তাহলে ক্ষুদ্র পরিমাণ সরাতে কার্যকর মাইনাস ই ডিআর। তাহলে অসীম থেকে আর ডিসটেন্সে আনতে কত হবে কার্য? ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর, ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়ালি আমরা ইন্টিগ্রেশন করি কেন? ছোটকে বড় করে দেওয়ার জন্য। তাহলে এবার দেখো, তাহলে এবার আমরা করব, এখানে করছি যে অ্যাকচুয়ালি তাহলে আনতে যে পরিমাণ কার্য ওটাই ওই পয়েন্টে বিভব। তাহলে যেটাই ভি ওটাই ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস হলো বাইরে ইনফিনিটি টু আর ই। তাহলে এই প্লাস কিউর জন্য আর ডিসটেন্সে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে? 1/4 পাই এপসাইলন, ধরলাম একটা মাধ্যমে আছে, ইনটু কিউ বাই আর স্কয়ার ইনটু ডিআর, ক্লিয়ার? তাহলে কনস্ট্যান্টকে কিউ বাই 4 পাই এপসাইলন হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কে থাকলো? ইনফিনিটি টু আর, ও সামনে একটা মাইনাস আছে, তাহলে কি হবে? ইনফিনিটি থেকে আর মাইনাস, সরি আর না মাইনাস হলো, তাহলে আর পাওয়ারে -2 ইনটু ডিআর, তাই না? মাইনাস তো আছেই বাইরে একটা, আর এটা আর স্কয়ার, ওটা উল্টো লিখতে হবে আর পাওয়ারে -2, তাহলে যেটাই ভি ওটাই কার্য, তাহলে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন। তাহলে একে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে? আর পাওয়ারে -2 প্লাস 1 -2 প্লাস 1, লিমিট কি হবে? ইনফিনিটি থেকে আর, তাহলে যেটাই ভি ওটাই ডাব্লিউ, তাহলে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন, 4 পাই এপসাইলন। তাহলে এটাকে আমরা কি লিখবো? মাইনাস আর ইনভার্স, তাই না? -2 প্লাস 1 মানে মাইনাস আর ইনভার্স ইনফিনিটি থেকে আর, ক্লিয়ার? তাহলে যেটাই ভি ওটাই কি হবে? ডাব্লিউ। তাহলে কি লিখবো? মাইনাস সামনে আসলো, তাহলে কি হবে? মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন 1 বাই আর ইনফিনিটি থেকে আর। তার মানে আমাদের লিমিট বসানোর নিয়ম কি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তার মানে আমরা লিখব যে কিউ বাই 4 পাই এপসাইলন 1 বাই আর মাইনাস 1 বাই ইনফিনিটি, তাহলে 1 বাই ইনফিনিটি বলতে কি হবে? 0। তাহলে ভি ইকুয়ালস ডাব্লিউ, তাহলে কি লিখব? ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন কিউ বাই আর। তাহলে এটাই কি? এটাই বোঝায় যে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্লাস কিউ আধান থেকে আর দূরত্বে বা তড়িৎ ক্ষেত্রে আর দূরত্বে এই পি পয়েন্টে পটেনশিয়াল এর মান কত? 1/4 এপসাইলন ইনটু কিউ বাই আর।
কিংবা যদি বলি শূন্য মাধ্যমে আছে, যদি বলি শূন্য মাধ্যমে আছে তাহলে কত হবে v equals w 1/4 pi epsilon 0 q by r। ক্লিয়ার? তাহলে যে অ্যাকচুয়ালি এই p পয়েন্টে পটেনশিয়াল বলতে কি বোঝায় যে অসীম দূরত্ব থেকে এই r দূরত্বে আনতে যে পরিমাণে কাজ করতে হবে সেটা কি এই p পয়েন্টে পটেনশিয়াল। তাহলে কত কাজ করতে হবে 1/4 pi epsilon into q by r। তাহলে এটা কি এটা হচ্ছে ওই পয়েন্ট হচ্ছে পটেনশিয়াল, ওটাই কার্য। তাহলে যেই পরিমাণ কার্য ওটাই ওই পয়েন্ট কি বোঝায় যে পটেনশিয়াল। ক্লিয়ার? তো ওটাই এই পয়েন্টে বোঝা যাচ্ছে পটেনশিয়াল, বা অ্যাকচুয়ালি এটাই এই p পয়েন্টের পটেনশিয়াল, মানে অসীম এবং p পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স। কেন অসীমের তো পটেনশিয়াল 0, অসীমের পটেনশিয়াল 0 আর এই পয়েন্টের কত পটেনশিয়াল এটা, তার মানে এটা বলতে কি বোঝায় অসীম এবং p পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স বা এই পয়েন্টের পটেনশিয়াল। ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারবো যে একক আধানকে, তাহলে একক আধানকে অসীম থেকে p পয়েন্টে আনতে যে পরিমাণে কাজ করতে হয় সেটাই কি ওই পয়েন্টে পটেনশিয়াল। তাহলে একক আধানকে অসীম থেকে p পয়েন্টে আনতে যে পরিমাণে কাজ করতে হয় সেটাই কি ওই বিন্দুর পটেনশিয়াল। তাহলে এবার একক আধানের পরিবর্তে যদি বলি আমরা q আধান নিয়ে আসি, যদি বলি q আধান, হ্যাঁ যদি বলি q আধান তাহলে w কত হবে qv, তাই w কত হবে qv। একক আধানকে এই পয়েন্টে আনার জন্য যে পরিমাণে কাজ করতে হয় সেটা কি ওই পয়েন্ট পটেনশিয়াল। তাহলে একক আধানকে নিয়ে আসতে গেলে তাহলে কত কাজ করতে হয় ওই পয়েন্ট পটেনশিয়াল। তাহলে q আধানকে আনতে তাহলে কত হবে qv। কিংবা তুমি এখানেও তুমি করতে পারো যে একক আধানকে যদি নিয়ে আসি তবে কি হবে, তাহলে একক আধানকে যদি নিয়ে আসি তাহলে এখানে কি হবে শুধু একটা করে q গুণ হয়ে যাবে, একটা করে শুধু q গুণ হবে, তাই তো শুধু একটা করে q গুণ হবে, q সব q গুণ হয়ে যাবে, তাই তো তাহলে q সব গুণ হয়ে যাবে। তাহলে যদি এখানে q যদি গুণ হয়ে যায় তাহলে কত হবে, তাহলে q ইনটু 1/4 pi epsilon ইনটু q বাই r। তাহলে এটা বলতে কি বোঝায় একক ধনাত্মক আনতে গেলে যে কার্য সেটা এটা, তাহলে q কে আনতে গেলে কার্য কত হবে এই টোটালটা। তাহলে এটা বলতে আমরা কি বুঝি, এটা মানে কি v। তাহলে এই w মানে কত হবে, এটা মানে কি বোঝায় v, তাহলে qv। সিম্পল ব্যাপার, একক আধানকে আনতে যেটাই কার্য ওটাই ওই পয়েন্টের পটেনশিয়াল। তাহলে q আধান আনতে কত হবে কার্য w equals to qv, তাই তো w equals to qv। তাহলে w মানে কি, w বলতে বোঝা হচ্ছে আমাদের কৃত কার্য equals to আধান ইনটু হচ্ছে কি বলবো বিভব, তাই তো আধান ইনটু বিভব। তাহলে w equals to qv মানে কৃত কার্য equals to আধান ইনটু হচ্ছে বিভব। ক্লিয়ার? এবার নেক্সটে আমাদের জানতে হবে এই পটেনশিয়ালের একক, সিজিএস একক, এসআই একক, তাদের মধ্যে সম্পর্ক, হ্যাঁ তাদের মধ্যে সম্পর্কের মধ্যে পটেনশিয়ালের মাত্রা জানতে হবে। নেক্সট আমাদের করতে হবে যে বিভবের একক, যে আমরা কি জানি w equals to qv, তো v equals to হচ্ছে w by q, রাইট? এটা আমরা লিখতে পারবো w equals to qv, তাহলে v মানে হচ্ছে w by q। তাহলে যদি বলি সিজিএস সিস্টেমে তবে সিজিএস সিস্টেমে v মানে কি লিখবো 1 ESU বিভব, বা একেই আমরা কি বলি স্ট্যাক ভোল্ট। 1 ESU বিভব মানে আমরা লিখব যে 1 R by 1 স্ট্যাক কুলম্ব, তাই তো। তার মানে অ্যাকচুয়ালি ESU বিভব বলতে কি বোঝায় v মানে w by q, v equals to w by q। তাহলে w মানে কি, যদি বলি সিজিএস এককে তাহলে w মানে হচ্ছে 1 R, q মানে 1 স্ট্যাক কুলম্ব। তাহলে একেই আমরা কি বলি যে 1 ESU বিভব। তাহলে এই 1 ESU বিভব কাকে বলবো, যে অ্যাকচুয়ালি বিভবের সংজ্ঞা অনুসারে আমাকে বলতে হবে যে 1 ESU বিভব
বলবো যে অসীম দূরত্ব থেকে 1 স্ট্যাট কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 আর্ক পরিমাণ কাজ করতে হয় তবে ওই বিন্দুর বিভবের কত 1 ইএসইউ বিভব। এটা হচ্ছে সিজিএস। এই সাইডে কি বলবো? এই সাইডে v = w/q, v = w/q, তাহলে w রাখো কত হয় এই সাইডে, তাহলে এই সাইডে আমরা লিখব যে 1 জুল বাই 1 কুলম্ব ইকুয়ালস টু হচ্ছে 1 ভোল্ট। এটা হচ্ছে এই সাইডে যে v = w/q মানে কি 1 জুল বাই 1 কুলম্ব, এটাকে আমরা কি বলি যে 1 ভোল্ট, মানে ভোল্ট ইকুয়ালস টু জুল আর কুলম্ব। তাহলে আমরা 1 ভোল্টের সংজ্ঞা কি দেব যে অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব মানের আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল পরিমাণ কাজ করতে হয় তবে ওই বিন্দুর পটেনশিয়ালের মান কত হবে 1 ভোল্ট। তার মানে এই 1 ইএসইউ বিভব একে আমরা আবার লিখি যে 1 স্ট্যান্ড ভোল্ট, তাই তো? তাহলে 1 স্ট্যান্ড ভোল্ট বা 1 ইএসইউ বিভব মানে 1 আর্ক বাই 1 স্ট্যাট কুলম্ব, আবার 1 ভোল্ট মানে কি জুল পার কুলম্ব মানে 1 জুল বাই 1 কুলম্ব। এবার তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা ভোল্ট আর স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক, ভোল্ট এবং স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক। তাহলে 1 ভোল্ট মানে কি 1 জুল বাই 1 কুলম্ব, তাহলে লিখব যে 1 ভোল্ট ইকুয়ালস টু 1 জুল। তাহলে 1 জুল মানে 10 পাওয়ারে 7 আর্ক, আর এই 1 কুলম্ব বলতে বোঝায় 3 × 10 পাওয়ারে 9 স্ট্যাট কুলম্ব। এটা তোমরা আগেই পড়েছো। 1 জুল মানে 10 পাওয়ারে 7 আর্ক আর 1 কুলম্ব মানে হচ্ছে 3 × 10 পাওয়ারে 9 স্ট্যাট কুলম্ব। তাহলে এই আর্ক পার স্ট্যাট কুলম্ব, এই আর্ক পার স্ট্যাট কুলম্ব মানে কি স্ট্যাট ভোল্ট 7 কাটলো, তাহলে কত হবে স্কয়ার। তাহলে 1 ভোল্ট ইকুয়ালস টু হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট। এটা হচ্ছে সম্পর্ক। তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে 1 স্ট্যাট ভোল্ট ইকুয়ালস টু 300 গুণ হয়ে যাবে, তাহলে 300 ভোল্ট। এই কোশ্চেন তোমাদের পরীক্ষায় খুব আসে যে ভোল্ট ও স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক কি 1 ভোল্ট ইকুয়ালস টু 1/300 স্ট্যাট ভোল্ট, মানে 1 ভোল্ট ইকুয়ালস টু 1/300 ইএসইউ বিভব বা 1 ইএসইউ বিভব বা 1 স্ট্যাট ভোল্ট ইকুয়ালস টু 300 ভোল্ট। তাহলে এসআই তে একক জানলাম, জুল পার কুলম্ব মানে ভোল্ট, আমরা সিজিএস এ আর পার স্ট্যাট কুলম্ব মানে স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব, এবং আমরা এর মধ্যে আবার পারস্পরিক সম্পর্ক জানলাম। নেক্সট আমরা জানবো যে বিভবের মাত্রা। নেক্সট হচ্ছে বিভবের মাত্রা জানতে হবে, এবং ভোল্ট এবং স্ট্যাট ভোল্টের মধ্যে যেটা সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। তাহলে এবার বিভবের মাত্রা, তাহলে ভি এর মাত্রা মানে ডাব্লিউ মাত্রা বাই কিউ মাত্রা। ডাব্লিউ মানে কি কার্য, তাই কার্যের মাত্রা হয় ml² টি পাওয়ারে -2, মানে কার্য মানে কি বল ইনটু সরণ, বল মানে ml টি পাওয়ারে -2 ইনটু m মানে ml² টি পাওয়ারে -2, আর কিউ মানে আধান, এই আধানের মাত্রা হয় I2। তাহলে লিখব যে ml² I ইনভার্স টি পাওয়ারে -3, এটা আমাদের কার মাত্রা বিভবের মাত্রা। ml² I ইনভার্স টি পাওয়ারে হবে -3। তাহলে বিভবের একক হলো, এককের মধ্যে সম্পর্ক হলো এবং সঙ্গে বিভবের মাত্রা হলো। এগুলো 1 নম্বরের এমসিকিউতে তোমাদের কোশ্চেন আসে হলো। এবার নেক্সট হচ্ছে আমাদের জানতে হবে যে বিভব প্রভেদ, যে অ্যাকচুয়ালি তোমরা জানো যে কোনো একটা পয়েন্টের পার্টিকুলার বিভব বলতে কি বোঝায়, বিভব পার্থক্যকেই বোঝায়।
যে হ্যাঁ, যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দুর বিভব বলতে বোঝায় যে অসীম বিভব, অসীম দূরত্ব বিভব, এবং এই পয়েন্টে বিভবের যে পার্থক্যটা সেটা কি, সেই পয়েন্টের বিভব। যে অ্যাকচুয়ালি কোন একটা পার্টিকুলার পয়েন্টের বিভব বলতে কি বোঝায়, যে বিভবের পার্থক্য কার মধ্যে, অসীম এবং সেই পয়েন্টের মধ্যে। এবার আমরা জানতে হবে যে বিভব প্রভেদ। বিভব প্রভেদ যদি বলি, এটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে একটা আমাদের ইলেকট্রিক ফিল্ড, এবং এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এই বরাবর, এই প্লাস থেকে মাইনাস দিকে আমাদের এই ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে। এবার বললাম যে এই পয়েন্টের পোটেনশিয়াল VA, এই পয়েন্টের পোটেনশিয়াল VB, এই পয়েন্টের পোটেনশিয়াল VA, এই পয়েন্টের পোটেনশিয়াল VB। এবার যদি বলি এই আধানকে, এই এটা হলো যে A পয়েন্ট, এটা B পয়েন্ট, হ্যাঁ, এটাকে আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড লাইন, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন, এবং এই ইলেকট্রিক ফিল্ড লাইন বরাবর তড়িৎ ক্ষেত্র কাজ করে, এই বরাবরই তড়িৎ বল কাজ করে। তাহলে এটা ধরলাম কি, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যেই দুটো ডিফারেন্ট পয়েন্ট, একটা A পয়েন্ট, একটা B পয়েন্ট। ধরলাম A পয়েন্টের পোটেনশিয়াল B সাফিক্সে A, এবং B পয়েন্টের পোটেনশিয়াল B সাফিক্সে B। তাহলে যদি বলি কোনো আধানকে A থেকে B বিন্দুতে, A থেকে B বিন্দুতে নিয়ে যাওয়া হলো, মানে অ্যাকচুয়ালি বিভব প্রভেদ বলতে বোঝায় যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটি আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণে কার্য, এটাকে আমরা কি বলি, দুই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে, কোথায়, তড়িৎ ক্ষেত্রের মধ্যেই একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণে কাজ করতে হয় সেটাই হচ্ছে দুই বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য। তাহলে এবার কি বললাম, এবার ধরলাম যে যদি বলি কিউ পরিমাণ আধানকে আমি A থেকে B তে নিয়ে যাচ্ছি, তবে সেক্ষেত্রে আমরা লিখব যে কি W মানে কিউ, W ইকুয়ালস কিউ ভি। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব যে A থেকে B তে নিয়ে যাচ্ছি, কিউ পরিমাণ আধানকে আমি A থেকে B তে নিয়ে যাচ্ছি, তবে W কত হবে, তবে W হবে AB। কোন আধানকে আমি A থেকে B পয়েন্টে নিয়ে যাচ্ছি, কোন আধানকে A বিন্দু থেকে B বিন্দুতে নিয়ে যাচ্ছি, তবে কার্য কত হবে, WAB ইকুয়ালস টু হবে Q ইনটু VB মাইনাস VA, মানে অন্তিম মাইনাস প্রাথমিক। ক্লিয়ার? তাহলে W ইকুয়ালস কত, QV। তাহলে WAB মানে কত হবে, Q ইনটু VB মাইনাস VA। তার মানে VB মাইনাস VA ইকুয়ালস টু হবে WAB বাই Q। এবার যদি বলা হয় 1 নাম্বার পয়েন্ট, যদি বলি WAB কে হতে হবে পজিটিভ, যদি বলি WAB কি পজিটিভ, যদি বলি WAB কি হবে পজিটিভ, তাহলে এই WAB কে, এই জায়গাটা মন দিয়ে বুঝো, এই WAB কে যদি পজিটিভ হতে হয় তাহলে অবশ্যই দেখো এই মানটা যদি পজিটিভ হতে হয় তাহলে অবশ্যই VB গ্রেটার দেন VA হবে, তাই না? যদি আমাকে কি করতে হয়, যদি WAB কে যদি পজিটিভ করতে হয় তাহলে অবশ্যই VBB কি হতে হবে, বড় হতে হবে। VB হচ্ছে VB কত, VB হতে হবে বড় আর V হবে ছোট। তার মানে যে অ্যাকচুয়ালি VB গ্রেটার VA হবে। 2 নাম্বার, যদি বলা হয় যে WAB হবে নেগেটিভ, WAB কি হবে নেগেটিভ, তাহলে WAB কে যদি নেগেটিভ করতে হয়
তাহলে অবশ্যই ভি এ গ্রেটার দেন কি হবে ভিবি। তার মানে কি হচ্ছে যে তার মানে এই ক্ষেত্রে কি অবশ্যই সেটাই হবে। কেন? যে এখানে আধানটা যাচ্ছে কোথায়, যে অ্যাকচুয়ালি এক্ষেত্রে আধান যাচ্ছে কোথায়, যে এক্ষেত্রে আধান যাচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে। তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন বরাবর আছে, প্লাস থেকে মাইনাস, ইলেকট্রিক ফিল্ড আছে এই বরাবর। আধান যাচ্ছে এ টু বি, মানে ইলেকট্রিক ফিল্ডের দিকেই যাচ্ছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডে যদি দিকে যায় তবে এই কিউ পরিমাণ আধানকে বাহ্যিক বলের এগেইনস্টে কাজ করতে হচ্ছে না, তাহলে বাহ্যিক বলের দিকেই কাজ হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি, তাহলে এক্ষেত্রে যেহেতু আধান যাচ্ছে কোথায় এ টু বি, তাহলে এ টু বি হওয়ার ক্ষেত্রে তাহলে কাজ কত হবে ডাব্লিউ এ বি। তাহলে এক্ষেত্রে আধান যাচ্ছে এ টু বি, তাহলে আধান এ টু বি যাওয়ার জন্য এখানে পটেনশিয়াল বেশি, এখানে পটেনশিয়াল কম। তাহলে ভি এ গ্রেটার দেন ভিবি, তাহলে ভি এ গ্রেটার দেন যদি ভি এ যদি গ্রেটার দেন যদি ভিবি হয় তাহলে এই ডাব্লিউ কত হবে নেগেটিভ। তার মানে অবশ্যই যখনই আধান বাহ্যিক বলের দিকেই মুভ করছে তখন এই ইলেকট্রনের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি ডেভেলপ হয়েছিল সেটা কি আস্তে আস্তে গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। এবং তোমরা ক্লাস 11 এ তোমরা মেকানিক্সে পড়েছো যে বাহ্যিক বলের এগেইনস্টে যদি কাজ করতে হয় তাহলে কি হবে, বাহ্যিক বলের বিরুদ্ধে কাজ করলে হবে পজিটিভ ওয়ার্ক, তাহলে শক্তি গেইন করবে। আর বাহ্যিক বলের যদি করি দিকে, বাহ্যিক বল যেদিকে প্রয়োগ করছে আমি সেই দিকেই বল প্রয়োগ হচ্ছে, মানে বাহ্যিক বলের দিকে যদি বল প্রয়োগ হয় তবে তাকে আমরা কি বলি, বাহ্যিক বলের দিকেই বল প্রয়োগ করছে, তার মানে তাকে আমরা বলি নেগেটিভ ওয়ার্ক, তাই তো। তাহলে আধান যাচ্ছে কোথায় এ টু বি, এবং এই ইলেকট্রিক ফিল্ডের জন্য ধাক্কা মারবে কোন দিকে এ টু বি দিকে, তাহলে বাহ্যিক বলের দিকেই ও সরছে। তাহলে সেক্ষেত্রে ভিএ বেশি ভিবি কম, তাহলে কি হবে সেক্ষেত্রে অবশ্যই নেগেটিভ ওয়ার্কিং হবে। কেন? বাহ্যিক বলের দিকেই কাজ করছে। ক্লিয়ার? তাহলে বিভব পার্থক্য মানে হচ্ছে এটা, তাই তো। এবং আমরা কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম যে এ টু বি নিয়ে আসছে, এখানে এ টু বি নিয়ে আসছে। এবার আমরা কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম যে অসীম থেকে বি পয়েন্ট, অসীম থেকে বি পয়েন্ট, তাহলে অসীম থেকে বি পয়েন্ট মানে কি, অসীম থেকে বি পয়েন্ট মানে অসীম বলতে বোঝায় এটা শূন্য। তাহলে কি হবে, অসীম থেকে যদি বি পয়েন্ট নিয়ে আসি তবে বি পয়েন্টে তো পটেনশিয়াল ভিবি, বাট অসীম কত হবে পটেনশিয়াল। তবে এই লাইনটাকে আমরা লিখবো যে ভিবি মাইনাস 0 ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, তাই না? এটাই না? তাহলে অ্যাকচুয়ালি এই যে ডিফারেন্সটা কি, যে যদি বলি অসীম থেকে নিয়ে আসছি এটা অসীম, তাহলে কত হবে, তাহলে 0 থেকে নিয়ে আসছি 0 বিভব, তাহলে ভিবি মাইনাস 0 ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। তাহলে ভিবি মানে বি পয়েন্টের পটেনশিয়াল তাহলে কত হবে ডাব্লিউ বাই কিউ। দেখো ঘুরে ফিরে ঠিক সেটাই আসছে। যদি বলি একক ধনাত্মক আধানকে নিয়ে আসি, তবে একক ধনাত্মক আধানকে নিয়ে আসলে বি পয়েন্টে যেটাই পটেনশিয়াল ওটাই কি বি পয়েন্টে নিয়ে আসতে পারছো। তাহলে অ্যাকচুয়ালি এই কোন একটা পয়েন্টে বিভব বলতে কি বোঝায়, বিভব পার্থক্যতাকেই বোঝায়। যে হ্যাঁ, যে বি পয়েন্টে পটেনশিয়াল মানে অসীমের সাপেক্ষে এই পয়েন্ট বিভব কত, বা অসীম এবং বি পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স বোঝায়। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট হচ্ছে পৃথিবী বিভব। নেক্সট হচ্ছে পৃথিবী বিভব। এই পৃথিবীর বিভবকে আমরা কি ধরি শূন্য, যে পৃথিবীর বিভবকে আমরা ধরি শূন্য, যে অ্যাকচুয়ালি শূন্য বিভব বলতে বোঝায় যে শূন্য বিভব। কি ব্যাপারটা, যে আমাদের পৃথিবী সারফেস এত বড়, মানে এত বড়ভাবে কেবল পৃথিবী সারফেস বিস্তৃত আছে যে কিছু পরিমাণ আধান যদি দিয়ে দিই পৃথিবী সারফেসকে, বা কিছু পরিমাণ আধান যদি নিয়ে নিই পৃথিবীর সারফেস থেকে, কি বললাম, কিছু পরিমাণ আধান যদি পৃথিবীকে দিয়ে দিই বা কিছু আধান যদি নিয়ে নিই তবে আমাদের পৃথিবীর মোট আধানের কোনো পরিবর্তন হবে না। এবং তুমি এটাকে বুঝতে পারবা এভাবে যে সাপোজ সমুদ্র থেকে, কারণ সমুদ্র তো অনেক জল, এই সমুদ্র থেকে অল্প সামান্য জল যদি তুলে নিই
বা অল্প সময় জল যদি দিয়ে দিই তাহলে সমুদ্র জলের লেভেলের কোনো চেঞ্জ হবে না। সেই জন্য যে পৃথিবী এত বড়ভাবে কি ও বিস্তৃত, তাহলে কিছু পরিমাণ আধান যদি দিয়েও দিই বা কিছু পরিমাণ আধান যদি নিয়েও নিই তো তবে তবে পৃথিবীর মোট আধান চেঞ্জ হবে না। সেই ক্ষেত্রে যে আমরা এই পৃথিবীর সাপেক্ষে কি আমরা যে কোনো পদার্থের বিভব মাপি। যদি বলি আমার মোবাইলের ভোল্টেজ 3.7 ভোল্ট, তাহলে 3.7 ভোল্ট কার সাপেক্ষে? পৃথিবীর সাপেক্ষে। কেন আমরা পৃথিবীকে আমরা কি ধরি? শূন্য বিভব, মানে শূন্য সাপেক্ষে 3.7। যদি বলি যে আমাদের এই বাড়ির বর্তনীতে ভোল্টেজ 220 ভোল্ট, তাহলে কার সাপেক্ষে? পৃথিবীর সাপেক্ষে 220। যে অ্যাকচুয়ালি যে পৃথিবীর বিভবকে আমরা কি ধরি? শূন্য বিভব তল। যেমন সমুদ্র সারফেসকে আমরা কি ধরি? শূন্য, মানে শূন্য তল। যেমন আমরা বিভিন্ন জায়গার যে উচ্চতা মাপি বা বিভিন্ন জায়গার পাহাড়ের যে উচ্চতা মাপি সেটা কার সাপেক্ষে? শূন্য তলের সাপেক্ষে। সেই শূন্য তলকে কি করা হয়? সমুদ্র পৃষ্ঠ। ঠিক সেভাবে যে আমাদের পৃথিবীর বিভবকে আমরা কি ধরি? শূন্য। তাই এই পৃথিবীর বিভবকে শূন্য ধরার কারণ কি? যে পৃথিবী এত বড় বিস্তৃত, ফলে কিছু আধান দিয়েও দিলে বা কিছু আধান নিয়েও দিলে পৃথিবীর বিভব কোনো চেঞ্জ হবে না। সেই জন্য এই পৃথিবীকে আমরা কি ধরি? শূন্য বিভব তল। এবং যে কোনো পদার্থের বিভব আমরা পৃথিবীর সাপেক্ষেই আমরা তাকে মাপি। তাহলে যদি দেখি যে এটা একটা আছে বস্তু, হ্যাঁ এটা একটা বস্তু, যদি দেখি যে এটা হচ্ছে প্লাস, এই প্লাস আধানে আহিত বস্তুকে যদি যুক্ত করি কার সঙ্গে? যদি যুক্ত করি হচ্ছে ভূমির সঙ্গে, বা এই মাইনাসকে যদি যুক্ত করি কার সঙ্গে? ভূমির সঙ্গে, তাহলে কি করবে? এটা প্লাস, মানে এর কাছে কি আছে? প্লাস মানে এর কাছে ইলেকট্রন ঘাটতি আছে। তাহলে কি হবে? এই ভূমি থেকে কিছু ইলেকট্রন পরিবাহী বস্তুর দিকে যাবে, এটাকে মাইনাস। তার মানে কি? এর সঙ্গে ভূমিকে যুক্ত করা আছে। তাহলে মাইনাস মানে কি? মাইনাস মানে এর কাছে এক্সট্রা ইলেকট্রন আছে। তাহলে যদি যুক্ত করি তাহলে কি লিখবো? ইলেকট্রন এবার পরিবাহী পদার্থ থেকে ভূমি দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি কোন বস্তুর সঙ্গে ভূমিকে যুক্ত করলে যদি দেখি আধান এই ভূমি থেকে পরিবাহী পদার্থের দিকে যাচ্ছে, তবে সেই বস্তুকে আমরা কি বলি? ধনাত্মক বিভবে আহিত বস্তু। আর যদি কি দেখি যে ওই পরিবাহী থেকে ইলেকট্রন যাচ্ছে ভূমিতে, তবে একে আমরা বলি যে ঋণাত্মক বিভবে আহিত বস্তু। এবং তাহলে এটা প্লাস না ভূমি যুক্ত করলে ইলেকট্রন বা কি হবে? আধান যাবে কোথায়? ভূমি থেকে যাবে প্লাসের দিকে। তাহলে কতক্ষণ যাবে? এই প্লাস মানে কি? ওর কাছে ঘাটতি আছে। তাহলে তাহলে ভূমিকে যুক্ত করে ইলেকট্রন যাবে কোথায়? এই প্লাস পরিবাহীতে যাবে। তাহলে এই যাওয়াটা কতক্ষণ ধরে চলবে? এই যাওয়াটা কতক্ষণ ধরে চলবে? যতক্ষণ না এই পরিবাহীর সঙ্গে এই ভূমির বিভব সমান হয়, তাই তো? আরে পোটেনশিয়াল ডিফারেন্স আছে, তার মানে কি? আধানের ফ্লো চলবে। এবং আধানের ফ্লো তখন বন্ধ হবে যখন ডিফারেন্সটা থাকবে না। তার মানে আমাদের পৃথিবীর বিভব কত? শূন্য। তার মানে এ কি করবে? এর মধ্যে ঘাটতি আছে, ফলে ও ইলেকট্রন নিবে। তাহলে ইলেকট্রন নিয়ে যখন এর কত হবে? যখন শূন্য হয়ে যাবে তখন আর কোনো আধান ফ্লো হবে না। সেম এখান থেকে ও ইলেকট্রন দিবে। তাহলে ইলেকট্রন দেওয়া ততক্ষণ হবে যতক্ষণ এর বিভব ভূমির বিভবের সঙ্গে কি হবে? সমান হবে। সেই জন্য যে কোনো বস্তুকে, যে কোনো আহিত বস্তুকে ভূমির সঙ্গে যুক্ত করলে সেই আহিত বস্তু বিভব কত হয়ে যায়? শূন্য। কেন? কারণ আমি যখন যুক্ত করবো ভূমির সঙ্গে তখন কি এই তড়িৎ অবস্থা ইলেকট্রন দিবে, বা এই তড়িৎ অবস্থা ইলেকট্রন বা আধান দিবে। তাহলে এই দাওয়া নেওয়া কতক্ষণ চলবে? যতক্ষণ এই ভূমি এবং পরিবাহী পদার্থের মধ্যে বিভবটা সমান হচ্ছে। তাহলে ভূমি তো বিভব শূন্য, তাই তো? ভূমি তো বিভব শূন্য। তাহলে এই আদান প্রদান ততক্ষণ চলবে যতক্ষণ না এই পরিবাহীগুলির বিভব কত হবে? শূন্য। সেই জন্য ভূমির সঙ্গে যে কোনো পদার্থকে যুক্ত করলে তার বিভব কত হয়ে যায়? শূন্য। তাহলে পৃথিবীর বিভবকে আমরা কি ধরি? শূন্য।
ক্লিয়ার? এবং পৃথিবীর সঙ্গে যে কোনো বস্তু যুক্ত করার পরে বিভব হয়ে যায় শূন্য। এবার আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আরেকটা লাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা বোঝা যাচ্ছে যে দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ তাদের সংযোগকারী রেখার উপর নির্ভর করে না, বা দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য পথের উপর নির্ভর করে না। কি করে? যদি বলি এটা একটা পয়েন্ট আছে এ, এটা একটা পয়েন্ট আছে বি, এবার এ থেকে বিতে আমি একটা আধানকে নিয়ে যাব, সেটা হচ্ছে এ সি বি বরাবর। কি বললাম? এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এবার কোনো একটা আধানকে আমি নিয়ে যাব, কোনো আধানকে আমি এ থেকে বি পয়েন্টে নিয়ে যাব, সেটা সি বরাবর। এবং ধরলাম যে ঠিক ওই আধানকে আমি বি ডি এ পথে নিয়ে আসলাম। কি বললাম? যে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে। কোনো আধানকে এ সি বি পথে এ থেকে বি তে নিয়ে গেলাম, এবং বি ডি এ পথে বি থেকে এ তে নিয়ে আসলাম। এবার বললাম যে সাপোজ এ সি বি পথে আধানকে নিয়ে যেতে যদি W1 কার্য হয়, এবং বি ডি এ পথে নিয়ে আসতে যদি W2 কার্য হয়, তাহলে যদি সাপোজ ধরি যে W2 গ্রেটার দ্যান W1, হ্যাঁ, তাহলে এ সি বি পথে আধানকে নিয়ে গেলে কার্যকত হলো W1, বি ডি এ পথে নিয়ে আসলে কার্যকত হলো W2। ধরলাম যে সাপোজ যে নিয়ে যাওয়ার জন্য কার্য হলো W1, মানে শক্তি কি করতে হলো? যে শক্তি W1 নষ্ট হলো। এবার বি ডি এ পথে কি নিয়ে আসতে গেলে এই পরিমাণ শক্তি ওর উপরে সঞ্চয় করবে। তার মানে যে অ্যাকচুয়ালি তাহলে নিয়ে গেলাম W1, নিয়ে আসলাম W2, তার মানে এর মধ্যে তাহলে কত শক্তি জমা হবে, বা অ্যাকচুয়ালি তাহলে মোট উদ্ভূত শক্তি কত হবে? W2 মাইনাস W1, তাই না? যে অ্যাকচুয়ালি যদি বলতাম যে আমি উপরে নিয়ে যেতে কার্য হলো 5, নামতেও 5, তাই কি বলবো? উঠতেও 5, নামতেও 5, তার মানে এর মধ্যে কোনো শক্তি মানে উদ্ভূত হতে পারছে না। বাট এখানে কি ধরলাম? যে এসিবি পথে নিয়ে যেতে কার্য হলো W1, এবং বি ডি এ পথে নিয়ে আসতে কার্য হলো W2। তাই সাপোজ ধরলাম যে W2 গ্রেটার দ্যান W1, তাহলে মোট তাহলে উদ্ভূত শক্তি কত হবে? W2 মাইনাস W1। তার মানে আমি ওই আধানকে একবার এসিবি, একবার ডিবিএ, একবার এসিবি, একবার ডিবিএ, তাহলে আমি প্রত্যেকটা চক্রাকার সাইকেলের ক্ষেত্রে কি তাহলে ওর মধ্যে মোট শক্তি আস্তে আস্তে বাড়তেই থাকবে। যেমন এরকম নিয়ে গেলাম 5, পড়লো 7, তার মানে কি 2 শক্তি এক্সট্রা। আবার সে মানে অ্যাকচুয়ালি কি যদি এরকম হতো উঠতে গেলে যে কাজ করছে নামতে গেলে তার থেকে বেশি কাজ করছে, তার মানে ওর মধ্যে কি তাহলে এক্সট্রা কোনো শক্তি উদ্ভূত হয়েছে। ঠিক সেম ভাবে নিয়ে গেলাম W1, নিয়ে আসলাম W2। যদি বলি W2 গ্রেটার দ্যান W1, তাহলে মোট উদ্ভূত শক্তি কত? W2 মাইনাস W1। কিন্তু বাস্তব ক্ষেত্রে তাহলে এই বস্তুকে বারবার যদি ওঠানামা করি, তাহলে সেক্ষেত্রে বারবার ওঠানামা করার জন্য যদি এই বস্তুর মধ্যে যদি ওঠার জন্য মোট শক্তি বা মোট কার্য এবং নামার ক্ষেত্রে মোট শক্তি বা মোট কার্য যদি সমান না হয়, তবে এই বস্তুর মধ্যে কি হবে? এই ওঠানামা করার জন্য এই বস্তুর মধ্যে একটা অনেক অনেক বেশি অ্যামাউন্ট শক্তি ডেভেলপ করবে। তার মানে W1 এ নিয়ে আসলাম, W2 তে নিয়ে গেলাম। যদি বলি W2 গ্রেটার দ্যান W1, তাহলে এর মধ্যে তাহলে কত শক্তি উদ্ভূত হবে? W2 মাইনাস W1। তাহলে বারবার এসি পরে নিয়ে গেলাম, বিডি এর নিয়ে আসলাম, নিয়ে গেলাম, নিয়ে আসলাম। তাহলে বারবার নিয়ে আসার জন্য প্রতি ক্ষেত্রে কি W2 বড় হচ্ছে। তাহলে কি হবে? তাহলে আলটিমেটলি বারবার নিয়ে আসা হলে ওই আধানের মধ্যে একটা প্রচুর শক্তি
কি হবে, ডেভেলপ করবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটা কখনোই হয় না। আমরা কি দেখি, আমরা একবার নিয়ে গেলাম নিয়ে আসলাম, নিয়ে গেলাম নিয়ে আসলাম। তার মানে কি অ্যাকচুয়ালি যে ওর মধ্যে নিয়ে যাওয়ার জন্য কার্য আর ফিরে আসার জন্য কার্য, দুটার মধ্যে যে মোট যে শক্তিটা, তাহলে এই পরিমাণ কি উদ্ভূত হওয়ার কথা, বাট কোন শক্তি উদ্ভূত করে না। কত হয়, জিরো। তাহলে কোন শক্তি উদ্ভূত করছে না। তার মানে কি W1 ইকুয়ালস টু W2 হচ্ছে। তার মানে কি যে এখান থেকে এই পয়েন্টে নিয়ে যেতে যে পরিমাণ কাজ হয়েছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসতে সেম কাজ হয়েছে। যে আমি একে যে কোনো পথেই নিয়ে যাই না কেন, যেমন তোমরা ক্লাস 11-এ পড়েছো, যদি বলি এটা একটা আছে পাহাড়, এটা একটা আছে পাহাড়, তাহলে অ্যাকচুয়ালি তুমি ধরো যে এই পাহাড়ের কত হাইট, এই পাহাড়ের হাইট হচ্ছে mgh। তাহলে এবার তুমি তোমার ওজন কত, mg। তুমি এই পাহাড়কে যদি ঘুরতে 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 যদি এখানে উঠো, তাহলে তুমি কি করলে, আলটিমেট তুমি এই হাইট অতিক্রম করলে। তাহলে ঘুরতে 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 উঠলে তোমার যে পরিমাণে কাজ করতে হবে, তুমি যদি সোজা উঠো তবু তুমি এই হাইটে উঠছো। আরে ঘুরতে ঘুরতে উঠলে কি তুমি এই হাইটে উঠছো, আর সোজা উঠলেও কি তুমি এই হাইটে উঠছো। তার মানে তুমি ঘুরতে ঘুরতে উঠো, মানে এই পয়েন্ট থেকে তুমি ঘুরতে ঘুরতে এই পয়েন্ট উঠো, বা তুমি একদম সোজা খাড়া উঠো, মানে কি দুই ক্ষেত্রে তুমি এই হাইটে উঠছো। তাহলে সেক্ষেত্রে শক্তি কত হবে, mgh হবে। মানে এক্সট্রা কোনো শক্তি ডেভেলপ করে, মানে কি পথের উপর নির্ভর করছে না। ঠিক তেমনই যে এক্ষেত্রে আমি যে কোনো পথেই নিয়ে যাই না কেন, ওর প্রাথমিক এবং অন্তিম পয়েন্টগুলো চেঞ্জ করছে না। সেহেতু আমি এই পথে নিয়ে গেলাম W1 কার্য, এরপরে W2 কার্য। যদি W2 যদি বড় হয় তাহলে কত হবে, শক্তি জেনারেট করবে কত পরিমাণ, W2 মাইনাস W1 শক্তি ওর মধ্যে এক্সট্রা জেনারেট করেছে। কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে আমরা সেটা দেখতে পাই না। এটা কত হয়, কোনো শক্তি জেনারেট করে না। মানে ও উঠাতে গেলে যে কার্য, নামাতে গেলে সেম কার্য করছে। তাহলে কি গেল কত, 5, আসলো -5। কেন, যখন তুলছি উপর দিকে তখন কি ওর ওজনের এগেইনস্টে শক্তি ডেভেলপ করবে। তাহলে +5 সাপোজ, যখন নামছে তখন কি বাহ্যিকের দিকে, তাহলে কি হবে নেগেটিভ এনার্জি। তাহলে কি হবে, প্লাস শক্তি মাইনাস শক্তি, তাহলে কি হবে মোট শক্তি হবে। তাহলে মোট শক্তি কত হবে, 0। তার মানে মোট উদ্ভূত শক্তি কত হবে, এটা মানে কোন শক্তি উদ্ভূত হয় না, 0 হয়। W1 = W2। তাহলে A পয়েন্ট থেকে B পয়েন্ট নিয়ে যেতে যে পরিমাণ কার্য, এখানে কি কার্যটা সেম, এবং এই কার্য কেবল ডিপেন্ড করে তারপরে দুটো পয়েন্টের উপর, কোনো পথের উপর নির্ভর করে না। আমি যে পথেই নিয়ে যাই না কেন, কোনো পথের উপর নির্ভর করে না। তাই তো এই পথে নিয়ে গেলাম W1, এই পথে নিলাম W2, তাহলে কত হবে উদ্ভূত শক্তি W2 - W1, বাট ওটা কত হয় 0। তাহলে এভাবে সমান। তাহলে ওটা পথের উপর নির্ভর করছে না, আমি যে পথে নিয়ে যাই না কেন। তাহলে এই বিভব সংক্রান্ত এই তোমাদের এই সম্পূর্ণ ক্লাসে অনেক কিছু থিওরি দেওয়া হয়েছে, সেই জন্য খুব ভালো করে মন দিয়ে স্কিপ না করে ভিডিওটি দেখবে, এবং এই বিভব সংক্রান্ত আরো নিউ টপিক নিয়ে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।